এক দশকেরও বেশি সময় অতিক্রান্ত। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সক্রিয় রাজনীতি থেকে শতহস্ত দূরে। শেষ কিছু বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে দেশ এবং রাজ্য উভয় ক্ষেত্রেই তার দল অনেকটাই পিছিয়ে পড়েছে ক্ষমতার অলিন্দে। তবে ব্র্যান্ড বুদ্ধ আজও অটুট। ভারতের যে সকল রাজনীতিবিদদের নাম ইতিহাসের পাতায় সব সময় আলোচনার বিষয় হয়ে থাকবে, তাদের মধ্যে অন্যতম বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ভারতের একজন অন্যতম রাজনীতিবিদ এবং ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য। তিনি 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমে তিনি 1977 থেকে 1982 সাল পর্যন্ত কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ছিলেন। পরে তিনি 1987-তে যাদবপুরের বিধায়ক হন। তিনি 5 বছরেরও বেশি সময় ধরে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং 2011 সালের 13 মে পর্যন্ত 24 বছরেরও বেশি সময় ধরে যাদবপুর নির্বাচনী এলাকার বিধায়ক ছিলেন। 2010 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন। এই ভোটে তিনি ঐতিহাসিকভাবে তার নিজের সরকারের প্রাক্তন মুখ্য সচিব মনীশ গুপ্তের কাছে পরাজিত হন 16,684 ভোটে। 1967 সালে প্রফুল্লচন্দ্র সেনের পর তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, যিনি নিজের নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে হেরে যান। 1982 সালে কংগ্রেসের পল্লবকান্তি ঘোষের কাছে হার আর 2011 সালে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার বছরে মনীশ গুপ্তের কাছে হার, এই 2 সাল বাদ দিলে মাঝখানে দীর্ঘ 24 বছর যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটেছে বিভিন্ন ঘটনা, যেমন তৃণমূল কংগ্রেস, সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যৌথ প্রতিবাদের মুখে টাটা গ্রুপের টাটা মোটরস বাংলা ছেড়ে পশ্চিমবঙ্গের শিল্পায়নের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। এছাড়া আছে সিঙ্গুরে জমি অধিগ্রহণ বিরোধ, নন্দীগ্রামের ঘটনা ইত্যাদি। যে কোনো রাজনীতিবিদের মতো তারও যেমন কিছু ভালো দিক আছে, তেমনই আছে বেশ কিছু ঋণাত্মক দিক। এই ভালো ও খারাপের ওপরে উঠে আজকে আপনাদের জন্য আমাদের বিশেষ প্রতিবেদন, বুদ্ধদেব ভট্টাচার্য, দ্য আনসাং হিরো। আসুন জেনে নিই পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের নানা জানা অজানা ঘটনা। আপনাদের সঙ্গে থাকছি আমি আরজে অরিজিৎ। আসুন এই পর্বে জেনে নিই বুদ্ধদেব ভট্টাচার্যর জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে। বুদ্ধদেব ভট্টাচার্য 1944 সালে 1 মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের অন্তর্গত বেঙ্গল প্রেসিডেন্সির উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নেপাল চন্দ্র ভট্টাচার্য। বাংলার বিখ্যাত বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার পিতার খুড়তুতো ভাই। বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী হলেন মীরা ভট্টাচার্য এবং তার মেয়ের নাম সুচেতনা ভট্টাচার্য। সুচেতনা ভট্টাচার্য একজন পরিবেশ কর্মী। এবার জেনে নেব বুদ্ধদেব ভট্টাচার্যর শিক্ষা সম্পর্কে। বুদ্ধদেব ভট্টাচার্য 1961 সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য অধ্যয়ন করেন এবং 1964 সালে বিএ ডিগ্রি অর্জন করেন। পরে 1966 সালে তিনি প্রাথমিক সদস্য হিসেবে সিপিআইএমে যোগ দেন। এছাড়া স্কুল জীবনে এনসিসিতে যোগদান করেন এবং কলেজ জীবনে এনসিসির নৌ শাখাতে ক্যাডেট হন। পরবর্তীকালে খাদ্য আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার পাশাপাশি তিনি 1968 সালে ভিয়েতনাম আন্দোলনকে সমর্থন করেছিলেন। এরপর তিনি ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক নিযুক্ত হন। এটি সিপিআইএম এর যুব শাখা, যা পরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে একীভূত হয়। আসুন এবার জেনে নেওয়া যাক বুদ্ধদেব ভট্টাচার্যর রাজনৈতিক কর্মজীবন এবং সেই প্রসঙ্গে কিছু বিতর্ক নিয়ে। বাংলায় 60-এর দশকে বাম ছাত্র আন্দোলন ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছিল। প্রয়াত সুভাষ চক্রবর্তী এবং শ্যামল চক্রবর্তীদের নেতৃত্বে সেই ছাত্র আন্দোলন সামগ্রিকভাবে বাম গণ আন্দোলনকে অন্য গতি পাইয়ে দিয়েছিল। এই বাম আন্দোলনে সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু ও অনিল বিশ্বাসকে পঞ্চপাণ্ডব বলা হয়, কারণ
তারা সবাই ওই উত্তাল রাজনৈতিক সন্ধিক্ষণের সময় বাংলায় ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। যদিও প্রয়াত শ্যামল চক্রবর্তী তার লেখা বই ৬০-৭০ দশকের ছাত্র আন্দোলনে লিখেছেন, প্রথম যখন যুব সংগঠন তৈরি হয় তখন সম্পাদক হিসেবে তিনি এবং সুভাষ চক্রবর্তী পার্টিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে অন্য একজনের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু বিমান বসু প্রমোদ দাশগুপ্তকে বলেন যুব সংগঠনের সম্পাদক করা হোক বুদ্ধদেব ভট্টাচার্যকে। শেষমেশ ডিওয়াইএফ এর প্রথম সম্পাদক ছিলেন বুদ্ধবাবুই, সভাপতি ছিলেন দীনেশ মজুমদার। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি কাশীপুর অঞ্চলের বিধায়ক ও তৎকালীন বিধানসভার সদস্য ছিলেন। এরপর ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত যাদবপুর অঞ্চলের বিধায়ক রূপে কাজ করেন। ২০০০ সালে তিনি পশ্চিমবঙ্গের ডেপুটি বা উপমুখ্যমন্ত্রী হন। পাশাপাশি ওই বছরই অর্থাৎ ২০০০ সালে লোকসভা নির্বাচনে ভোটের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে যোগদান করেন। ২০১১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গের জমি ও রাজস্ব বিভাগের মন্ত্রী ছিলেন। ১৯৭৭ সালে বুদ্ধদেব ভট্টাচার্য কাশীপুরে বিধায়ক রূপে যোগ দেন। ওই বছরই জ্যোতি বসুর নেতৃত্বে সিপিআইএম ক্ষমতায় আসে। ১৯৮২ সালে বুদ্ধদেব ভট্টাচার্য কাশীপুর ভোটে তৎকালীন কংগ্রেস নেতা প্রফুল্লকান্তি ঘোষের কাছে হেরে যান। ১৯৮৭ সালে বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে তথ্য প্রযুক্তি মন্ত্রী পদে নিযুক্ত হন। ১৯৯৬ সাল পর্যন্ত তিনি এই পদ সামলেছেন। এই পর্বে বাংলা নাটক, সিনেমা ও সঙ্গীত জগতের উন্নতির জন্য তার অনেক অবদানের কথা জানা যায়। ১৯৯১ সালের নির্বাচনে তিনি নিজের দলের অনেক কর্মকাণ্ড, কর্মসূচি ও নীতি নিয়ে সমালোচনা করেছিলেন, যার জেরে মন্ত্রিত্ব থেকে অনতিবিলম্বে তিনি সরে যান। মিডিয়া মাধ্যমে রটে যায় তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধবাবুর কার্যকলাপ নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেছেন, তাই তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। যদিও এর ৬ মাস পর তিনি পুনরায় ক্যাবিনেটে যোগ দেন এবং তাদের সমস্যার সমাধান হয়। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। ২০০০ সালের ৬ নভেম্বর জ্যোতি বসু সরে গেলে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে যোগ দেন। এছাড়া ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ডেপুটি চিফ মিনিস্টার পদেও নিযুক্ত ছিলেন। ১৯৮২ সালে বুদ্ধবাবু সচিবালয়ের সদস্য হন এবং ১৯৮৪ সালে কেন্দ্রীয় কমিটির পার্মানেন্ট সদস্য রূপে আমন্ত্রিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নতির চেষ্টা করেন। ২০০৩ সালে তার আইটি পলিসি কার্যকর হয়, যার ফলে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের আইটি সেক্টরের ক্ষেত্রে ৭০% বৃদ্ধি ঘটে, যা বাংলার অর্থনৈতিক উন্নতির জন্য বিশেষ একটি অবদান। ২০০৬ সালের একটি প্রেসমিটে তিনি বলেন, ক্লাসিক্যাল মার্কসিজমে পুঁজি এবং শ্রমের মধ্যে একটি মৌলিক বিরোধ রয়েছে, কিন্তু আমরা সোশ্যালিজম বা সমাজবাদ অনুসরণ করছি না। আমরা ক্যাপিটালিজম বা পুঁজিবাদকে অনুসরণ করছি। আমরা লড়াই 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 চাই এইরকম স্লোগান চাই না। আমরা ফ্যাক্টরি বন্ধ হোক তাও চাই না। এটি বলা হয় বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন পশ্চিমবঙ্গের চেহারা পরিবর্তন করার জন্য শিল্পায়নের অভিযান শুরু করে, যেখানে কৃষি ছিল আয়ের প্রধান উৎস। তিনি পশ্চিমবঙ্গে কারখানা স্থাপনের জন্য বিদেশি ও জাতীয় পুঁজিকে আমন্ত্রণ জানানোর জন্য আদর্শ মার্ক্সবাদী মতবাদ থেকে বিচ্যুত হন। তিনি চেষ্টা করেছিলেন ভারী শিল্প যেমন মোটর গাড়ি শিল্প, স্টিল শিল্প, রাসায়নিক শিল্প পশ্চিমবঙ্গে বিকাশ হোক। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানো। কলকাতার কাছে সিঙ্গুর নামক একটি ছোট গ্রামে এই গাড়ি তৈরির কারখানা গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি। অন্যান্য প্রস্তাবও ছিল, যেমন জিন্দল গ্রুপের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে দেশের বৃহত্তম সমন্বিত স্টিল প্ল্যান্ট এবং নন্দীগ্রামের নয়াচরে একটি রাসায়নিক কেন্দ্র। যাই হোক, তার পরিকল্পনা ব্যাহত হয় এবং তার দল তার সামনের ২০০৯ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ২০১১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী
মনীষ গুপ্তের কাছে যাদবপুর কেন্দ্রে 16,684 ভোটে পরাজিত হন এবং সিপিআইএম রাজ্যে ক্ষমতা হারায়। 2015 সালে বিশাখাপত্তনমে আয়োজিত 21তম পার্টি কংগ্রেসে তাকে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। জানুয়ারি 2006 সালে ভারতের সুপ্রিম কোর্ট কলকাতার সল্টলেক সিটি শহরে জমি বরাদ্দের বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এবং অন্য মেম্বার সহ বামফ্রন্ট সরকারের বিভিন্ন মন্ত্রীদের নোটিশ জারি করে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার প্রবল সমালোচনার মুখে পড়ে। বিরোধী দলগুলি যেমন তৃণমূল কংগ্রেস, পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম, ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন কমিউনিস্ট পার্টি যেমন ভারতের কমিউনিস্ট পার্টি লিবারেশন, কমিউনিস্ট রেভলিউশনারি লীগ অফ ইন্ডিয়া তার কঠোর সমালোচনা করে। ভারতের কমিউনিস্ট পার্টি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি ভারত এবং ফরওয়ার্ড ব্লক এই ইস্যুতে তাকে মন্ত্রিত্ব থেকে পিছিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল। এমনকি তার পরামর্শদাতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও তার সমালোচনা করেন। 15 মার্চ 2007-এ নন্দীগ্রামে পুলিশকে আটকাতে ব্যর্থ হওয়ার জন্য জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা করেন, কারণ পুলিশের গুলিতে বেশ কয়েকজন প্রতিবাদী নিহত হন। বুদ্ধদেব ভট্টাচার্য গুলির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু দাবি করেছিলেন যে তিনি পুলিশি পদক্ষেপের অনুমতি দিয়েছিলেন কারণ নন্দীগ্রাম এমন একটি এলাকা যেখানে 2 বা 10 দিনের জন্য নয়, প্রায় 2.5 মাস সেখানে প্রশাসনের উপস্থিতি ছিল না। শত শত গ্রামবাসী নন্দীগ্রাম ছেড়ে নন্দীগ্রামের বাইরে একটি রাষ্ট্রীয় ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। আসলে বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে নন্দীগ্রামের বিজ্ঞপ্তি ছিঁড়ে ফেলার আদেশ দিয়ে নন্দীগ্রামের জমি অধিগ্রহণ করা যাবে না। তখনও নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে। রাস্তা খুঁড়ে পথ আটকে দেওয়া হয় যাতে প্রশাসন ওই এলাকায় প্রবেশ করতে বাধা পায়। ইতিমধ্যে সিপিআইএম ঘোষণা করে যে তারা সম্পূর্ণরূপে বুদ্ধদেব ভট্টাচার্যের পিছনে আছে এবং বামফ্রন্টে তার সমালোচকদের শান্ত করার জন্য পরিকল্পনা তৈরি করছে। নন্দীগ্রাম পরবর্তী অশান্তির সময় বামপন্থী কর্মীরা তৎকালীন সরকারের ঘোর সমালোচনা করে, কারণ সেই সময় সরকার তার নিজের দলীয় কর্মচারীদের বিভিন্ন বিরোধী দলসহ অতি বামপন্থী মাওবাদীদের আক্রমণ থেকে রক্ষা করতে ব্যাহত হয়। ফলস্বরূপ আগামী লোকসভা নির্বাচনে 7ম বামফ্রন্ট সরকারের অবসান হয়। এবার জেনে নেব তার পদ্মভূষণ বিতর্ক নিয়ে। অতি সম্প্রতি 2022 সালের জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার বুদ্ধদেব ভট্টাচার্যকে ভারতের 3য় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রদান করেন। তবে তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন যে তাকে পুরস্কারের বিষয়ে কিছুই জানানো হয়নি। পরে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি একটি টুইটে বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থান স্পষ্ট করে লেখেন, প্রাক্তন পার্টি পলিট ব্যুরো সদস্য এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পুরস্কার ঘোষণায় এই কথা বলেছিলেন। পদ্মভূষণ পুরস্কার সম্পর্কে আমি কিছুই জানি না, কেউ এ বিষয়ে কিছু বলেনি। আমাকে যদি পদ্মভূষণ দেওয়া হয় আমি তা মানতে রাজি নই। পদ্মভূষণ প্রত্যাখ্যান বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য জানান, এর মধ্যে অহেতুক রাজনীতিকে টানা হচ্ছে। মঙ্গলবার বাড়ির ল্যান্ডলাইনে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন আসে। অচেনা একটি কণ্ঠস্বরে জানানো হয় পদ্ম পুরস্কারের কথা। সরকারিভাবে চিঠি না আসা পর্যন্ত বক্তব্যে মান্যতা দিইনি। কেন্দ্রের প্রকাশিত তালিকায় নাম আছে দেখার পর প্রত্যাখ্যান করা হয়। যেহেতু সরাসরি লিখিতভাবে কিছুই জানানো হয়নি, তাই তিনি জানিয়েছেন কিছু জানি না, জানানো হয়নি। পদ্মভূষণ ঘিরে বিতর্ক দুর্ভাগ্যজনক। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আরও অনেক কথা জানতে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বে। এই পর্বে আমরা জানব রাজনীতিতে বুদ্ধবাবুর অবদান সম্পর্কে। 1977-এ প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার সময়ই পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরে এই বিভাগটি তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়। 1987 সালে এর সঙ্গে জুড়ে যায় স্থানীয় প্রশাসন এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব আরও বাড়ে 1996 সালে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে
স্বরাষ্ট্র দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব তিনি পান। আর 1999 সালে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বকালের শেষ লগ্নে উপমুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 6 নভেম্বর 2000 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রথমবারের জন্য তিনি বসেন, তবে তা ছিল জ্যোতি বসুর অসুস্থতার কারণে। 2000 সালের 6 নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম 5 বছর অনেক উন্নয়নমূলক কাজ করেন, যার মধ্যে শিল্প উন্নয়ন প্রকল্প ছাড়াও বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি সেক্টরের কাজ সারা রাজ্য জুড়ে হয়। 2003 সালে তিনি নতুন আইটি নীতি আনয়ন করেন। 2001 থেকে 2005 পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 70% আইটি শিল্পের উন্নয়ন ঘটান। 2006 সালের নির্বাচনে সিপিআইএম বিপুল ভোটে জয়ী হয়। 2000 সালের নির্বাচনে যেখানে তারা 199টি ভোট পেয়েছিল, সেখানে 2006 সালের ভোটে 325টি ভোট পায়। মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধবাবুর দ্বিতীয় মেয়াদে বেশ কিছু বিরূপ ঘটনা ঘটে, যার ফলে পরের নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়। বুদ্ধদেব দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর টাটা ন্যানোর কারখানা পশ্চিমবঙ্গে গড়ে তোলার পরিকল্পনা নেন। সেই মতো কলকাতার কাছেই সিঙ্গুরে তিনি সেই সংস্থাকে কারখানা গড়ে তোলার জন্য জমি প্রদান করেন। এর পাশাপাশি নন্দীগ্রামেও কেমিক্যাল হাব গড়ে তুলতে চেয়েছিলেন, যার ফলে সেখানকার চাষিদের জমি অধিগ্রহণ করে সরকার। এই অধিগ্রহণকে কেন্দ্র করে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন দেখা দিলে বামফ্রন্ট পার্টি রাজ্য, দেশ ও আন্তর্জাতিক স্তরে বিপুল সমালোচনার সম্মুখীন হয়। এমনকি বামফ্রন্ট দলগুলি তাদের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে সিপিআইএমের সঙ্গে জোট ভেঙে ফেলার হুমকি দেয়। এরপর 2007 সালে বুদ্ধদেবের নেতৃত্বাধীন সরকার বিশেষ অর্থনৈতিক নীতির আওতায় নন্দীগ্রামকে এনে সেখানে রাসায়নিক কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে সেখানকার গ্রামবাসীদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়, যার ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষে 14 জন গ্রামবাসী মারা যান। 2011 সালের ভোটে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির কাছে বামফ্রন্ট হেরে যায়, যার ফলে পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের সমাপ্তি ঘটে। 2015 সালে তিনি পাকাপাকিভাবে রাজনৈতিক জীবন থেকে অবসর নেন। আসুন এবার জেনে নেব সিঙ্গুর বিতর্ক সম্পর্কে। টাটা ন্যানো সিঙ্গুর বিতর্কটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে একটি প্রস্তাবিত টাটা মোটরস অটোমোবাইল কারখানা জমি অধিগ্রহণের ফলে তৈরি একটি বিতর্ক। টাটা মোটরস সিঙ্গুরে টাটা ন্যানো নামক পৃথিবীর সবচেয়ে সস্তা গাড়ি তৈরির জন্য একটি কারখানা নির্মাণ শুরু করে, যার মূল্য আনুমানিক $2,500 ছিল। 2008 সালের মধ্যে এই গাড়ির উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1894 সালের ভূমি অধিগ্রহণ আইনের বিধি উদ্ধৃত করে 997 একর খামার জমির একটি বিশেষ ডোমেইন টেকওভার করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্প জনসাধারণের উন্নতির জন্য স্থির হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকার চেয়েছিল টাটা তার রাজ্যে এই গাড়ির নির্মাণ করুক। রাজ্য সরকারের দেওয়া 6টি সাইটের মধ্যে কোম্পানি সিঙ্গুরকে বেছে নেয়। প্রকল্পটি বাস্তুচ্যুত কৃষকদের ব্যাপক বিরোধিতার সম্মুখীন হয়। বেসরকারি কারখানার জমি নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের জন্য কৃষি জমি নিতেই হবে। শিল্পোদ্যোগীরা যেখানে চাইবেন সেখানেই জমি দিতে হবে। আমরা যেখানে চাইব শিল্পপতিরা সেখানে চলে যাবেন, এটা হতে পারে না। পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিতে অনিচ্ছুক কৃষকদের রাজনৈতিক সমর্থন দিয়েছিলেন। মমতা ব্যানার্জির খামার জমি বাঁচাও আন্দোলনকে মেধা পাটকর, অনুরাধা তলোয়ার এবং অরুন্ধতী রায়ের মতন পরিবেশ কর্মীরা সমর্থন করেছিলেন। কৃষকদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে মমতা ব্যানার্জির আন্দোলনকে অপর্ণা সেন, কৌশিক সেন, শাওলি মিত্র এবং শুভা প্রসন্নের মতো কলকাতার বেশ কয়েকজন বুদ্ধিজীবীও সমর্থন করেছিলেন। টাটারা অবশেষে 3রা অক্টোবর 2008-এ সিঙ্গুর থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রতন টাটা তার প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এবং তার সমর্থকদের আন্দোলনকে দায়ী করেন। 7ই অক্টোবর 2008-এ টাটা গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে তারা গুজরাটে টাটা ন্যানো প্ল্যান্ট স্থাপন করবে। এবার জেনে নেব
বুদ্ধদেব বাবু বাংলায় কেন টাটা প্লান্ট স্থাপন করতে চাইলেন? পশ্চিমবঙ্গের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সঙ্গে উল্লেখযোগ্য অর্থনৈতিক বৃদ্ধি ঘটেনি। বেকারত্বের হার, দারিদ্র্যের হার, শিশু মৃত্যুর হার, চাকরি বৃদ্ধির হার, মাথাপিছু আয়, মোবাইল ফোনের প্রবেশের হারের মতো মূল সূচকগুলি ভারতের শিল্পোন্নত রাজ্যগুলির থেকে পিছিয়ে রয়েছে। স্থানীয় রাজনীতিবিদরা ভূমিহীন কৃষকদের কৃষিজমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা অর্জন করেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্বের কারণে জমির মালিকানা কম এবং ফলন দারিদ্র পরিবারগুলিকে টিকিয়ে রাখার জন্য অপর্যাপ্ত। যদিও কৃষি থেকে শিল্পের চাকরিতে স্থানান্তরের জন্য পুনঃপ্রশিক্ষণের প্রয়োজন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এটি উচ্চ আয় উপার্জনের সুযোগ প্রদান করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিম বাংলাকে অর্থনৈতিকভাবে উন্নত এক রাজ্য হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি বহুবার বিভিন্ন সমাবেশে বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তাই প্রস্তাবিত জমিতে অবস্থানরত লোকজনকে সরকার উচ্ছেদ করতে বাধ্য হয়েছে, কিন্তু সরকার প্রদত্ত ক্ষতিপূরণ অপর্যাপ্ত বলে বিবেচিত হয়েছিল এবং প্রস্তাবিত নতুন আবাসন সুবিধাগুলি বিলম্বিত হয়েছিল। এর ফলে বিরোধী রাজনৈতিক দল সমর্থিত কৃষকদের বিক্ষোভ দেখা দেয়। টাটা গ্রুপের পক্ষ থেকে জমির মালিকদের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাদের দাবি অনুসারে সিঙ্গুর একটি মিনি অটো সিটি হয়ে উঠবে এবং প্রায় ৭০ জন বিক্রেতা কারখানার সঙ্গে দোকান স্থাপন করতে পারবে। এছাড়া সেখানে বিভিন্ন স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিকল্পিত মোট বিনিয়োগের পরিমাণ ছিল ১,০০০ কোটি টাকা। প্রকল্পটি অবশ্য শুরু থেকেই বিতর্কের সৃষ্টি করেছিল, বিশেষ করে বেসরকারি উদ্যোগের জন্য উর্বর কৃষিজমির রাষ্ট্রীয় অধিগ্রহণের প্রশ্নে। ২০০৮-এর ২৩শে সেপ্টেম্বর টাটারা পশ্চিমবঙ্গের সিঙ্গুর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ৩রা অক্টোবর রতন টাটা কলকাতায় একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন যে টাটা পশ্চিমবঙ্গের সিঙ্গুর ছেড়ে যাবে। এবার আমরা জানব যে সিঙ্গুরবাসীরা কেন এই প্ল্যান্ট স্থাপনের বিপক্ষে ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যর সরকার এবং তার ক্ষমতাসীন দল গাড়ি কারখানার জন্য প্রয়োজনীয় ৯৯৭ একর বহু ফসলি জমি অধিগ্রহণের জন্য অল আউট করলেও সেখানে জোরপূর্বক দলীয় অধিগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল কোন আইনের ব্যবহারে এই জমি দখল করা হয়েছে। বলা হয়েছিল ১৮৯৪ সালের অধিগ্রহণ আইন দ্বারা জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অনেকে অভিযোগ করেন যে এই আইনের ব্যবহার করা হলেও তার বিধানগুলি পূরণ করা হয়নি। তাদের মতে আইনে সরকারি উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে দখলকৃত জমি রাষ্ট্রের দখল করার বিধান রয়েছে, তবে ব্যক্তিগত ব্যবসার বিকাশের জন্য নয়। অধিগ্রহণের অবৈধতা কলকাতা হাইকোর্ট দ্বারা যথেষ্ট পরিমাণে স্বীকার করা হয়েছে। টাটা মোটরসের সাইটটি সমগ্র সিঙ্গুরের মধ্যে সবচেয়ে উর্বর এবং সিঙ্গুর ব্লকটি পশ্চিমবঙ্গের সবচেয়ে উর্বর স্থানগুলির মধ্যে একটি। ফলস্বরূপ প্রায় সমগ্র স্থানীয় জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল এবং প্রায় ১৫,০০০ মানুষ সরাসরি তাদের জীবিকা নির্বাহ করে। ফলস্বরূপ সিঙ্গুরবাসীরা তাদের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট সংশয়ের মধ্যে ছিল। এছাড়া পরিবেশ বিপর্যয়ের ভয় তো ছিলই। আসুন এবার জেনে নিই কারা এই আন্দোলনকে সমর্থন করেন। প্রধান বিক্ষোভকারীদের মধ্যে মমতা ব্যানার্জি এবং ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্রের অধীনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। আন্দোলনটি নাগরিক অধিকার এবং মানবাধিকার গোষ্ঠী, আইনি সংস্থা, মেধা পাটকর এবং অনুরাধা তলোয়ারের মতো সামাজিক কর্মী, বুকার পুরস্কার বিজয়ী লেখক অরুন্ধতী রায় এবং ম্যাগসেসে এবং জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী লেখিকা মহাশ্বেতা দেবীর কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। অন্যান্য বুদ্ধিজীবী, কবি রুচিত শাহের মতো লেখক, শুভা প্রসন্নের মতো শিল্পী, শাওলি মিত্র, অপর্ণা সেন প্রমুখের মতো থিয়েটার এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। এই এলাকায় তাদের প্রবেশাধিকার সীমিত করতে রাজ্য পুলিশ বাহিনী ব্যবহার করে। নোবেল বিজয়ী অমর্ত্য সেন কারখানার ধারণাকে সমর্থন করেছিলেন, তবে তিনি জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আরও অনেক তথ্য নিয়ে এই পর্বে আমরা জেনে নেব সিঙ্গুর বিতর্কের আরও কিছু কথা। ২০০৬-এর ১ ডিসেম্বর বিক্ষোভের মধ্যে এই প্রকল্পের জন্য নির্ধারিত জমিটি রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণে
নেওয়া হয়েছিল এবং 1 ডিসেম্বর 2006-এ বেড়া দেওয়া শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে রাজ্য পুলিশ সিঙ্গুরে প্রবেশ করতে বাধা দেয়, তার বিধায়করা প্রতিবাদে রাজ্যব্যাপী বন্ধ ডেকেছিল। আসবাবপত্রের ক্ষতি সাধন করে বিধানসভায় দলটি সহিংস হয়ে ওঠে। পরে তিনি 26 দিনের অনশনে যান। 2006-এর 20 ডিসেম্বর ধর্মতলায় অনশনরত মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মাননীয়াসু, এখনো পর্যন্ত 997.11 একর জমির মধ্যে 34 একর খাস জমি সহ 954 একর জমি হস্তান্তরের সম্মতিপত্র আমরা পেয়েছি। জমির মূল্য বাবদ 85 কোটি টাকার চেক এ যাবৎ 9,500 মানুষকে দেওয়া হয়েছে। এখনও স্বীকৃতিপত্র জমা পড়ছে ও চেক বেলি চলছে। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে শালি জমির ক্ষেত্রে 12.76 লাখ টাকা প্রতি একরে এবং সোনা জমির ক্ষেত্রে 12.76 লাখ টাকা প্রতি একরে। নথিভুক্ত বর্গাদারদের জমির ক্ষতিপূরণ মূল্যের শতকরা 25% টাকা আলাদাভাবে দেওয়া হয়েছে। ইচ্ছার বিরুদ্ধে একজন কৃষকেরও জমি দেওয়া হয়নি। দেশের কোনো রাজ্যে এই ধরনের ক্ষতিপূরণ দেওয়ার নজির নেই। চিঠির নম্বর ছিল 144 CM। সিঙ্গুরের জমি নিয়ে মামলা মোকদ্দমা হবে আঁচ করেই ভূমি সচিবের জারি করা 20টি নির্দেশের একটিতে জমির মালিকদের 10% অর্থ বাড়তি দেওয়ার কথা বলা হয়। বিনিময়ে লেখা হয়েছিল ভবিষ্যতে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার, যার পোশাকি নাম দেওয়া হয়েছিল কনসেন্ট অ্যাওয়ার্ড। বুদ্ধদেব ভট্টাচার্য ও তার সমর্থকরা কনসেন্ট অ্যাওয়ার্ডকেই কারখানার জন্য জমি দিতে কৃষকদের সম্মতি বলে দাবি করতে লাগলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের ওই দাবি জোরদার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি। তিনি বললেন, যারা কনসেন্ট দেননি তারা অনিচ্ছুক। বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভাতেও দাবি করলেন, সকলেই নিজের স্বেচ্ছায় জমি দিয়েছেন। 30 নভেম্বর 2006 সালে বিধানসভার লবিতে সাংবাদিকদের বুদ্ধদেব ভট্টাচার্য বললেন, সিঙ্গুরেই হবে টাটাদের কারখানা, টাটাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এই উত্তাল সময় বিশাল পুলিশ বাহিনী ছাড়াও সিপিআইএম পার্টির ক্যাডাররা কারখানা তৈরির জায়গাটি নিয়মিত পাহারা দিয়েছে। তারপর থেকে বেড়ার উপর গ্রামবাসীদের মাঝে মাঝে হামলা অব্যাহত ছিল। অন্যদিকে সিপিআইএমের পাশে থাকা কারখানার পন্থী গ্রামবাসীরা সেভ সিঙ্গুর ফার্মল্যান্ড কমিটির নকশাল গোষ্ঠীর বিরুদ্ধে হুমকি ও সহিংসতার অভিযোগ তোলে। অন্যদিকে জমি হারানো এক চাষি আত্মহত্যা করেন। কারখানা স্থাপনের প্রক্রিয়ার অন্যান্য দিকগুলি যা কঠোর সমালোচনার মুখে পড়েছিল তা হল চুক্তির বিবরণে সরকারের গোপনীয়তা এবং বিধানসভা সহ মুখ্যমন্ত্রীর মিথ্যা তথ্য সরবরাহ করা। বিশেষ করে টাটা মোটরসকে যে ছাড় দেওয়া হচ্ছে তা প্রকাশ্যে আসেনি। মুখ্যমন্ত্রীর মিথ্যাচারগুলি প্রধানত তার দ্বারা 912 একর জমি মালিকদের স্বেচ্ছায় সম্মতির মাধ্যমে অধিগ্রহণ করার দাবির সঙ্গে সম্পর্কিত। কলকাতা হাইকোর্ট প্রাথমিকভাবে এই অধিগ্রহণকে অবৈধ ঘোষণা করে। হাইকোর্ট রাজ্য সরকারকে সঠিক পরিসংখ্যান দাখিল করার নির্দেশ দেয়। 2007 সালের জুনে দাখিল করা একটি হলফনামায় সরকার স্বীকার করে যে 30% জমি সম্মতি ছাড়াই কৃষকদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল। সম্মতির অভাব, ক্ষতিপূরণের অপ্রতুলতা বা সম্পূর্ণভাবে বিক্রি করতে অস্বীকার করার উপর ভিত্তি করে হলফনামাটি অস্পষ্ট রয়েছে। 3রা অক্টোবর 2008-এ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকের পর রতন টাটা ন্যানো প্রকল্পকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস প্রধান শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর প্রকল্পে বিরোধী আন্দোলন নিয়ে টাটা তার হতাশার কথা উল্লেখ করেছেন। গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তখন মিস্টার রতন টাটাকে একটি SMS পাঠান, যেখানে কেবল সুস্বাগতম লেখা ছিল, যাতে তাকে ন্যানো কারখানা গুজরাটে স্থানান্তরিত করতে রাজি করানো যায়। সিঙ্গুর কারখানার জন্য 28 মাসের তুলনায় গুজরাটের সানন্দে একটি নতুন কারখানা তৈরি করতে মাত্র 14 মাস লেগেছিল। 2016 সালে সুপ্রিম কোর্ট টাটা মোটরসের জন্য পশ্চিমবঙ্গ সরকারের 997 একর কৃষি জমির অধিগ্রহণ বাতিল করে এবং 9117 জমির মালিককে জমি ফেরত দেওয়ার নির্দেশ দেয়। বুদ্ধদেব বাবুর জীবনে সিঙ্গুর বিতর্কের বিশাল প্রভাব পড়েছিল। 2011 সালের নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যান।
তার দল ক্ষমতা হারায়। জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে বামফ্রন্টের রাজ্যপাট কেড়ে নিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত নেতিবাচক প্রতিক্রিয়ার পরেও সিপিএমের অন্দরে দলিল পেশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু জানিয়েছিলেন তার প্রতিক্রিয়া। তিনি বলেন, শিল্পায়নের পথে এগোনোর জন্য তার সরকারের নীতি ঠিক ছিল। শিল্পের জন্য জমি নেওয়াও ছিল প্রখর বাস্তবতা। এই অনিবার্য প্রক্রিয়ার মাঝে সিঙ্গুর নন্দীগ্রাম ছিল ব্যতিক্রম। দুই ক্ষেত্রেই প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে কিছু ভুলভ্রান্তি হয়েছিল, যার সুযোগ কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে সফল হয়েছিল বিরোধীদের রামধনু জোট। ব্যতিক্রম থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন বুদ্ধবাবু, কিন্তু ব্যতিক্রমের জন্য শিল্পায়নের পথ থেকে সরা যায় না বলেই তার সাফ যুক্তি। এছাড়া বর্তমানে সিঙ্গুরের অনিচ্ছুকদের অনেকের মত সেই সময় আরও আলোচনা করে জমি নিলে তারা রাজিই হয়ে যেতেন। এবার আমরা জানব নন্দীগ্রাম বিতর্ক সম্পর্কে। 2007 সালের 14 মার্চ রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছিল পূর্ব মেদিনীপুরের এক অখ্যাত জনপদ নন্দীগ্রাম। জমি অধিগ্রহণ ঘিরে বিক্ষোভ, পুলিশি অভিযান, গুলিতে 14 জনের মৃত্যু, রাজনৈতিক উথাল পাথাল। পর্যবেক্ষকদের মতে 2011 সালের রাজ্য পালাবদলের নেপথ্যে ও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনে ব্যর্থতার পিছনে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল নন্দীগ্রাম, যা নিয়ে আলোচনায় আজও এতটুকু ভাটা পড়েনি। 2007 সালে ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে একটি রাসায়নিক হাব তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের সিপিআইএম এর নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কারণে এক ধরনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ নীতিটি এই অঞ্চলে জরুরি অবস্থার দিকে পরিচালিত করে এবং পুলিশের গুলিতে 14 জন মারা যায়। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আমি তখন বিধানসভায়, এখনো আমার মনে আছে, ঘরে এসে বসলাম, শুনলাম গুলি চলে গেছে। একটু পরেই বলল ফিগারটা 14। খুব খারাপ লাগলো। পরে দেখলাম ফায়ারিংয়ে মৃত্যু হয়েছে 8 জনের, বাকি 6 জনের মৃত্যু হয়েছে অন্যভাবে। নন্দীগ্রামে মাওবাদী ও তৃণমূলরা একসঙ্গে বসে যা করছিল সেগুলির ভালো তদন্ত হওয়া উচিত। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডির রিপোর্ট অনুসারে নন্দীগ্রাম সহিংসতা বিক্ষোভের সময় এলাকায় একটি মাওবাদী বিদ্রোহ হয়। তবে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব বলেছেন যে নন্দীগ্রামে মাওবাদীদের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই পরে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে গোলাগুলির জন্য দায়ী থেকে অব্যাহতি দেয়। শেষ বিতর্ক যখন শুরু হয়, বুদ্ধদেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় যে ইন্দোনেশিয়ার সেলিম গ্রুপের দ্বারা নন্দীগ্রাম সেজে একটি রাসায়নিক কেন্দ্র স্থাপন করা হবে। স্পেশাল ইকোনমিক জোন বা সেজ নীতিতে এই অঞ্চলের কৃষকদের মালিকানাধীন 10,000 একর জমি বাজেয়াপ্ত করার প্রয়োজন ছিল। কৃষকরা ভূমি রক্ষা কমিটির অধীনে জড়ো হয়েছিল, যা মাওবাদীদের সমর্থিত ছিল। গভর্নর যখন অনুপলব্ধ ছিলেন, পুলিশ নন্দীগ্রাম এলাকায় প্রবেশ করে। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সহিংসতায় কমপক্ষে 14 জন গ্রামবাসী নিহত এবং 70 জন আহত হয়। বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল এই বিষয়টি নিয়ে গ্রামবাসীদের পক্ষে সোচ্চার হয়েছিল, যা তাদের নির্বাচনী প্রচারে খুবই সাহায্য করেছিল। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বা বিইউপিসি জানুয়ারি থেকে মার্চ 2007 পর্যন্ত এই অঞ্চলে যাওয়ার রাস্তাগুলি অবরুদ্ধ করে। নন্দীগ্রাম এবং খেজুরি থানায় অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগে বেশ কয়েকটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। অভিযোগগুলি স্থানীয় পুলিশ তদন্ত করতে পারেনি, যারা অচলাবস্থার সময় গ্রামে প্রবেশ করতে পারেনি। হাজার হাজার বামপন্থী সমর্থককে আক্রমণ করে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করে ক্যাম্পে রাখা হয়েছিল। প্রস্তাবিত রাসায়নিক হাবের জন্য নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভের পর রাজ্য সরকার বিইউপিসি দাবির কাছে নথি স্বীকার করে এবং 2007 সালের মার্চের প্রথম দিকে প্রকল্পটি বাতিল বলে ঘোষণা করে। বিক্ষোভকারীদের রাস্তা খনন করতে বাধা দিতে একটি পুলিশ দল পাঠানো হয়েছিল। রাস্তা মেরামত করতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং অন্য 12 জন গুরুতরভাবে আহত হন। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। নন্দীগ্রামের হিংসাত্মক ঘটনা
তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে কতটা প্রভাবিত করল তা জানব আগামী পর্বে। এই পর্বে আমরা জানব নন্দীগ্রাম কাণ্ডের আরও কিছু কথা। গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে ও কেন নন্দীগ্রামে হিংসা ছড়িয়েছিল। আসুন এবার জেনে নিই সেই হিংসাত্মক ঘটনা তৎকালীন সরকারের ওপর কী প্রভাব ফেলেছিল। 14ই মার্চ 2007-এর ঘটনা। প্রশাসনকে নন্দীগ্রামের বিইউপিসি নিয়ন্ত্রণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল এবং 14ই মার্চ 2007-এ 3000-এরও বেশি পুলিশ অফিসার নিয়ে একটি অভিযান শুরু হয়েছিল। আসন্ন পদক্ষেপের খবর বিইউপিসিতে ফাঁস হয়। তারা নন্দীগ্রামের প্রবেশদ্বারে প্রায় 5000 গ্রামবাসীকে একত্রিত করেছিল। সরকারি পরিসংখ্যান দাবি করেছে যে 14 জন কৃষক গুলিতে মারা গেছে, কিন্তু 100 জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামে মৃত্যু ভারতে বামপন্থী রাজনীতি নিয়ে বিতর্কের জন্ম দেয়। 14ই মার্চ হত্যাকাণ্ডের পর স্বেচ্ছাসেবক চিকিৎসকরা নন্দীগ্রাম স্বাস্থ্যকেন্দ্র, তমলুকের জেলা হাসপাতাল এবং এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেন এবং একটি প্রতিবেদন তৈরি করেন। একটি প্রেস বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী নন্দীগ্রামের ঘটনায় তার সরকারের পরিচালনার সমালোচনা করেছেন। যাই হোক, প্রস্তাবিত সেজ 14ই মার্চ পুলিশের অ্যাকশনের পর স্থগিত করা হয়েছিল। 3রা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাসায়নিক কেন্দ্র স্থাপনের জন্য হলদিয়া থেকে 30 কিলোমিটার দূরে নয়াচর দ্বীপ সরকারের পছন্দ বলে প্রকাশ করেন। এবার জানব এর প্রতিক্রিয়া সম্পর্কে। দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী এবং সিপিআইএম নেতা অশোক মিত্র সরকার এবং তার দলের সমালোচনা করেছেন, পার্টির নেতৃত্বকে অভিমানী বলে অভিযুক্ত করেছেন এবং সিপিআইএমকে চাটুকার এবং আদালতের ঠাট্টাকারীদের একটি বিস্তৃত ক্ষেত্র বলে অভিহিত করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সম্পাদকীয় অনুসারে পার্টির যন্ত্রপাতি একটি শিল্পায়ন নীতির তলোয়ার বাহুতে পরিণত হয়েছিল, যা জটিল সম্পত্তির অধিকার সংক্রান্ত সমস্যাগুলি নিষ্পত্তি করে। নিরাপত্তা বাহিনী দাবি করেছিল টিএমসি সিপিআইএম-এর হয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বন্ধু ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় মনে করেছিলেন যে শিল্পের প্রয়োজন ছিল, কিন্তু রাজ্যের সহিংসতা ছিল বর্বর। সমাজকর্মী মেধা পাটকর 7ই ডিসেম্বর জমি অধিগ্রহণের প্রতিবাদে নন্দীগ্রাম পরিদর্শন করেন। এবার আমরা জেনে নেব নির্বাচনী প্রতিক্রিয়া সম্পর্কে। নন্দীগ্রামের ভোটাররা কৃষি জমি অধিগ্রহণের মাধ্যমে শিল্পায়নের সরকারের নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়। বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো 11ই মে 2008-এ 53টি আসনের মধ্যে 35টি আসনে জয়লাভ করে। বিরোধীরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নিয়ন্ত্রণ লাভ করে। 2011 সালের বিধানসভা নির্বাচনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার আসন হারান এবং বামফ্রন্ট 34 বছর পর ক্ষমতা হারায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে সিঙ্গুর এবং নন্দীগ্রাম সমস্যা এবং তাদের স্লোগান মা মাটি মানুষ ব্যবহার করেছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফিরোজা বিবি নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে 39,551 ভোটের ব্যবধানে জয়ী হন এবং বামফ্রন্ট প্রার্থী পরমানন্দ ভারতীকে পরাজিত করেন। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার একটি দলীয় বিবৃতিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলেছেন, বামফ্রন্ট সরকারের সময় থেকেই যে অর্থনৈতিক রাজনৈতিক ভাবনা আমরা রাজ্যের মানুষকে বলার চেষ্টা করেছি তা হল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমরা সেই পথ ধরেই এগিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান সরকারের হাতে গত 10 বছরে সেই কৃষিতে আমরা পিছিয়ে পড়েছি। উল্লেখযোগ্য কোনো শিল্প আসেনি গত 1 দশকে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতা বিরোধী জনগণের মোর্চা সংযুক্ত মোর্চা তৈরি করেছে। এরাই পারবে এই অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের বিবৃতিতে বর্তমান যুব সমাজের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, গত 1 দশকে যুবদের কাজের স্বপ্ন চুরমার, শিক্ষাঙ্গন কলুষিত, স্বাস্থ্য পরিষেবা গরিব মানুষের নাগালের বাইরে। নতুন প্রজন্মের হাজার হাজার যুবক যুবতী ছোট, মাঝারি, বৃহৎ শিল্প ও কর্মসংস্থানের দাবি নিয়ে পথে নেমেছে।
ওরা পারবে বাংলার ঋত গৌরবকে ফিরিয়ে আনতে। এবার আমরা জানব কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো এবং বুদ্ধদেব বাবুর ভাবনা সম্পর্কে। সম্প্রতি 2022 সালের 14 জুলাই ইস্ট ওয়েস্ট মেট্রোর কিছু অংশ চালু হয়েছে। বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো কেবল শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চলছে। তবে এই প্রকল্পের সূচনা হয় 2008 সালে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অনুমোদন করেছিলেন। 2009 সালের 22 ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধবাবু ও প্রণববাবু। তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে নগরোন্নয়ন মন্ত্রকের হাতে ছিল প্রকল্প। এরপর মার্চ 2009 সালে নির্মাণ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্বায়ত্তশাসিত কলকাতা মেট্রো রেল কর্পোরেশন গঠিত হয়েছিল। ভারত সরকারের নগরোন্নয়ন মন্ত্রক এবং বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকেরই এতে অর্ধেক শেয়ার ছিল। পরে পশ্চিমবঙ্গ সরকার এটি থেকে প্রত্যাহার করে এবং শেয়ারগুলি রেল মন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়। নন্দন কলকাতা তথা ভারতের একটি সরকারি চলচ্চিত্র এবং সাংস্কৃতিক কেন্দ্র। সাংস্কৃতিক কেন্দ্রের প্রাথমিক লক্ষ্য হল সমাজে চলচ্চিত্র সচেতনতাকে উৎসাহিত করা এবং সহজতর করা। এটি একটি চিত্তাকর্ষক স্থাপত্য। এই ভবনে কয়েকটি তুলনামূলকভাবে বড় কমপ্লেক্স, একটি আধুনিক সিনেমা হল এবং সাংস্কৃতিক কমপ্লেক্স আছে। নন্দন বাংলার তরুণ এবং বয়স্কদের জন্য একটি প্রিয় গন্তব্য। নন্দন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রধান স্থান। এই স্থানেই 2010 সাল পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছিল। মাঝে 2011 সালে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্থানান্তরিত করা হলেও নন্দন উৎসবের প্রধান কেন্দ্র হিসেবে রয়ে গেছে। নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1980 সালে এবং এটির উদ্বোধন করেছিলেন চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় 2রা সেপ্টেম্বর 1985 সালে। তিনি কমপ্লেক্সের জন্য বর্তমানে বিখ্যাত লোগোটিও ডিজাইন করেছিলেন। প্রাথমিকভাবে নন্দনের 2টি অডিটোরিয়াম ছিল, পরে তৃতীয় একটি অডিটোরিয়াম তৈরি করা হয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে নন্দনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। 1980 সালে তিনি থিয়েটারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাশীপুর থেকে 1982 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর 1987 সাল পর্যন্ত তিনি নন্দনে আসেননি। যখন তিনি নির্বাচনী এলাকা পরিবর্তন করে যাদবপুরে আসেন এবং নির্বাচনে জয়লাভ করেন, তখন পুনরায় সেখানে যাতায়াত শুরু করেন। 2000 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আরও ঘন ঘন অডিটোরিয়ামে যেতে শুরু করেন। 1995 সাল পর্যন্ত এখানে তার নিজস্ব রুম ছিল না। তারপর তিনি নন্দনের দ্বিতীয় তলায় একটি 300 বর্গফুট কার্পেটযুক্ত ঘর পান। এখানে তিনি প্রায়ই সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করতেন এবং মানিক বন্দ্যোপাধ্যায় বা জীবনানন্দ দাশের ওপর তার লেখা প্রুফরিড করতেন। পশ্চিমবঙ্গের 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনীশ গুপ্তের কাছে পরাজিত হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য এখানে আসা বন্ধ করে দেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 2 মাস পর 2011 সালের জুলাই মাসে দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে বুদ্ধবাবু তার সেখানে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সিনেমার সম্পর্কে উদাসীন ছিলেন বলে কথিত আছে। এমনকি নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী বক্তৃতায় তিনি মন্তব্য করেছিলেন, সিনেমা ফিনেমা আমি বুঝি না, বুদ্ধ বলল তাই এলুম। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিনেমা প্রেমী বুদ্ধদেব ভট্টাচার্য তখন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন। সম্প্রতি একটি সংবাদপত্রের শিরোনাম ছিল এমনই যে বাংলার রাজনীতিতে পরিবর্তনের জলবায়ু বুদ্ধদেব ভট্টাচার্যকে একটি পুরনো অভ্যাস ত্যাগ করতে বাধ্য করেছে। সেই খবরে এমনটা বলা হয়, সিপিএম সূত্র জানিয়েছে যে মুখ্যমন্ত্রী নন্দনে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন কারণ তিনি দলীয় কাজে আরও বেশি সময় দিতে চেয়েছিলেন, বিশেষত ভোটের ফলাফল পরপর বিপরীত হওয়ার পরে। আজকাল সন্ধ্যা 6টায় রাইটার্স বিল্ডিং ত্যাগ করার পর বুদ্ধদেব ভট্টাচার্য সোজা আলিমুদ্দিন স্ট্রিটের দিকে রওনা দেন। সিপিএম সদর দফতরে
তিনি সাংগঠনিক কাজ এবং সরকারের উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা করার জন্য রাজ্য সম্পাদক বিমান বোসের মতো দলীয় নেতাদের সঙ্গে আবদ্ধ থাকেন। সূত্র আরও যোগ করেছে, এরপর রাত 8:30টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্য সিপিএম সদর দপ্তরে প্রায় 1 ঘন্টা সময় কাটানোর রুটিন চালিয়ে যাচ্ছেন। পার্টির একজন আভ্যন্তরীণ ব্যক্তি বলেছেন যে বুদ্ধবাবু আগে রাজ্য সচিবালয়ে তার দিনের স্লোগানের পর কিছুক্ষণ বিশ্রাম নিতে নন্দনে যেতেন এবং বন্ধু ও শিল্পীদের সঙ্গে আড্ডা দিতেন, অথবা তিনি শান্ত হওয়ার জন্য একটি চলচ্চিত্র দেখতেন। নন্দন কমপ্লেক্সের এক কর্মী বলেন, যতদূর আমি মনে করতে পারি তিনি গত 4 বা 5 মাসে 2 বারের বেশি নন্দনকে দেখেননি। তিনি পার্টির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এবং তাই এখানে তার স্টিমিং কাপ কফি মিস করতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বলেছেন, বুদ্ধদা একজন সংস্কৃতি মনা ব্যক্তি এবং নন্দনের সময় কাটাতে ভালোবাসেন, কিন্তু আমাদের দলীয় নির্বাচনী পরাজয়ের পর তিনি সাংগঠনিক কাজে আরও বেশি মনোযোগ দিতে চান এবং বিমান বোস ও আমাদের রাজ্য নেতৃত্বকে দলকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করতে চান। নন্দনকে এত ঘন ঘন না দেখার সিদ্ধান্তের পিছনে অন্য কোনো কারণ নেই। এবার জেনে নেব 2007 সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় শিল্পীদের গ্রেপ্তার প্রসঙ্গে। 2007 সালের 11 নভেম্বর বিকেলে পশ্চিমবঙ্গের অভিনেতা, শিল্পী এবং লেখকরা নন্দীগ্রাম সহিংসতার বিরুদ্ধে ক্যাথেড্রাল রোডে একটি বিক্ষোভ করছিল। একই সময় নন্দনকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে চলছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, যারা 20 জন মহিলা সহ প্রায় 100 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছিল। এদিন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তালিকায় ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী প্রমুখরা। ডেপুটি কমিশনার হেডকোয়ার্টার বিনীত গোয়েল এবং পরিচালক অপর্ণা সেন, কবি শঙ্খ ঘোষ, গৌতম ঘোষের নেতৃত্বে একদল বিক্ষোভকারীদের মধ্যে বৈঠকের 5 ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিলেন যে তিনি গ্রেপ্তারের কারণ খুঁজে বের করতে পারেননি। আমি জানি না কি কারণে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল। আমরা নন্দনে পা রাখিনি। আমাদের কাছে কোনো অস্ত্র বা গোলা বারুদ ছিল না। আমরা বসেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে, যেখানে গান গাওয়া হচ্ছিল। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানেই শেষ। বুদ্ধবাবুকে বেশ কয়েকবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমরা সে কথাই জানব আমাদের আগামী পর্বে। এবার জেনে নেব বুদ্ধদেব বাবুকে হত্যার যে চেষ্টা করা হয়েছিল সেই সম্পর্কে। শালবনী থানার কেস নম্বর 81/8, তারিখ 2রা নভেম্বর 2008। জিন্দালদের কারখানার শিলান্যাস করে পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে কলকাতায় ফিরছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার সঙ্গে ফিরছিলেন 2 কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান, জিতিন প্রসাদ এবং রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন। আচমকাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে বিস্ফোরণ ঘটানো হয়। আইইডির এই বিস্ফোরণে আহত হয়েছিলেন 6 পুলিশ কর্মী। গোটা রাজ্য এবং দেশকে চমকে দিয়েছিল এই হামলা। উঠে এসেছিল ঘটনার পেছনে মাওবাদীদের হাত। কিন্তু এটাই শেষ নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মারার জন্য ছক কষা হয়েছিল আরও 4 বার, জানাচ্ছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চের প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল দিলীপ মিত্র। অবসরের পর ইন্টেলিজেন্স ব্রাঞ্চে তার অভিজ্ঞতা নিয়ে ইংরেজি ভাষায় অপারেশন ব্ল্যাক স্টিলেটো নামে একটি বই লিখেছেন তিনি। সেখানে অন্যান্য অনেক ঘটনার সঙ্গে তিনি তুলে ধরেছেন বুদ্ধবাবুকে হত্যার এই পরিকল্পনাগুলির কথা। প্রাক্তন এডিজি আইবি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 2001 সালে ডানলপ এলাকা থেকে উত্তর 24 পরগনার পুলিশ একজনকে ধরেছিল। লোকটার নাম ছিল আব্দুল। আমরা তাকে জিজ্ঞেস করে জানতে পারি মুখ্যমন্ত্রীকে মারার পরিকল্পনার কথা। আদতে বাংলাদেশের বাসিন্দা আব্দুল সেই সময় ডানলপে একটি বিউটি পার্লার চালাতো। সেখানে নিয়োগ করেছিল উত্তর 24 পরগনার ডিআইবি অফিসের হেড ক্লার্কের মেয়েকে। তার মাধ্যমে বুদ্ধদেবের যাত্রাপথ কবে, কোথায়, কি হবে তা জোগাড় করত। এর জন্য ওই মেয়েটি টাকাও পেত।
আব্দুল এই রুট ম্যাপ পাঠিয়ে দিত বাংলাদেশে। পরিকল্পনা ছিল বহরমপুর থেকে কৃষ্ণনগরের মাঝে একটি জায়গায় রাস্তায় যে বাঁক আছে সেখানে কনভয় স্লো হলে স্নাইপার এবং গ্রেনেড লঞ্চার দিয়ে বুদ্ধদেব বাবুর ওপর হামলা করা হবে। এরপরই বুদ্ধদেব ভট্টাচার্যর নিরাপত্তা আরও বাড়ানো হয়। এর কিছুদিন পর মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ইসমাত আরা এবং জিয়াউদ্দিন বিশ্বাস নামে এক দম্পতি গ্রেপ্তার হয়। এরা একটা ধর্মীয় শিক্ষাকেন্দ্র চালাত। এখান থেকে বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র দেশের বিভিন্ন জায়গায় পাঠাতো বলে পুলিশের অভিযোগ। দিলীপের কথায়, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর যখন আমরা জেরা করি তখন ইসমাত জানায় তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ এবং বুদ্ধদেবকে মারার পরিকল্পনা আছে তাদের। বিদেশ থেকেই এই গোটা কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ হতো। এর মধ্যে বুদ্ধদেবকে মারার বিষয় জানা যায় প্রশাসনিক কাজের জন্য বুদ্ধদেব যখন মুর্শিদাবাদ যাবেন তখনই পথে তাকে খুন করা হবে। আপনারা দেখবেন কিভাবে মারব, ঠিক এই কথাটা বলেছিল ইসমাত। হত্যাকারীরা এসে ইসমাতের কাছে থাকার পরিকল্পনা করেছিল। পরিকল্পনাটা তৈরি হয়েছিল ঢাকায়। এরপর জলপাইগুড়ি থেকে মাওবাদী সংগঠন পিডব্লিউজির একজনকে ধরা হয়। লোকটির নাম এস.এন. রায়। অবসরপ্রাপ্ত এডিজিআইবি বলেন, জেরায় সে জানায় জঙ্গলমহলে বুদ্ধদেবকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার ছক রয়েছে তাদের। পরের দিন বুদ্ধদেবের জঙ্গলমহলে যাওয়ার কথা। এই পরিকল্পনার কথা জানতে পেরে রাতেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। শুধুমাত্র রাস্তাতেই নয়, রাইটার্স বিল্ডিংয়ের ভেতরেই বুদ্ধদেবকে মারার পরিকল্পনা করা হয়েছিল। রাইটার্সের যেই ঘরে বুদ্ধদেব বসতেন তার গায়ে লাগানো একটি ঘরে বিস্ফোরণ ঘটিয়ে এই ঘটনা ঘটানোর পরিকল্পনা হয়েছিল বলে দিলীপ বাবু জানিয়েছেন। তার কথায়, কেন্দ্রীয় একটি নিরাপত্তা সংস্থার থেকে একটি খবর পেয়ে আমি রাইটার্সে গেছিলাম। সেখান থেকেই একজনকে ধরা হয়েছিল। নাম ডক্টর বাবলু। আদতে জাল। সে রাইটার্সে রেকি করতে এসেছিল। পরিকল্পনা ছিল বুদ্ধদেবের ঘরের গায়ে লাগানো এক জয়েন্ট সেক্রেটারির ঘরে ব্রিফকেসে বিস্ফোরক রেখে সে শৌচাগারে যাবে বলে রাইটার্স থেকে বেরিয়ে যাবে। এরপর বাইরে থেকে মোবাইল বা অন্য কোনো ডিভাইসের সাহায্যে বিস্ফোরণ ঘটাবে। ওই ঘটনার পর রাইটার্সের নিরাপত্তা ব্যবস্থার বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। বইটিতে শুধুমাত্র বুদ্ধদেবের সম্পর্কেই নয়, অন্যান্য ঘটনার সঙ্গে কিভাবে কলকাতায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে মারার ছক কষা হয়েছিল সেই বিষয়গুলিরও উল্লেখ করেছেন পুলিশের প্রাক্তন এই আধিকারিক। অতএব বন্ধুরা, বুঝতেই পারছেন, মুখ্যমন্ত্রী হয়ে একটি রাজ্যের শীর্ষে থাকাকে যতই সাফল্যের চূড়া বলা হোক না কেন, সেই চূড়ায় থাকা মানুষটির জীবন যতই নিরাপত্তায় মোড়া থাকুক না কেন, মৃত্যু হাতছানি দেয় সব সময়, সব জায়গায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিত্বকালে যে সমস্ত বিরূপ ঘটনাগুলি ঘটে তার মধ্যে অন্যতম লালগড়ে হিংসার ঘটনা। এই ঘটনা চলাকালীন সময়ে তাকে হত্যা করার চেষ্টাও চলে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার লালগড় এবং তার আশেপাশে প্রায় ৮ মাস ধরে চলা সন্ত্রাসের রাজত্বের পর ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী এবং মাওবাদী সমর্থিত পিপলস কমিটি এগেইনস্ট পুলিশ অ্যাট্রসিটিজ পিসিপিএ কোণঠাসা হয়ে পড়ে এবং পালিয়ে যায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের সম্মিলিত বাহিনী নিয়ে মাওবাদীদের থেকে এই অঞ্চল মুক্ত করার জন্য ব্যাপক অভিযান শুরু করা হয়। বনে ঘেরা লালগড় এলাকার কাছে পশ্চিম মেদিনীপুরের কালাইচাঁদে ২রা নভেম্বর ২০০৮-এ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হত্যার ব্যর্থ চেষ্টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই অঞ্চলে পুলিশি তদন্ত চলাকালীন বেশ কয়েকটি গ্রেপ্তারের প্রতিবাদে মাওবাদীদের প্ররোচনায় এলাকার আদিবাসীরা একটি আন্দোলন শুরু করে। পুলিশকে এলাকায় প্রবেশ করতে দিতে বা প্রশাসনকে কাজ করতে দিতে অস্বীকার করে। এটি একটি স্পষ্ট লক্ষণ যে মাওবাদীরা একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা করছিল, কারণ তারা পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে প্রায় ১ বছর ধরে সফলভাবে কাজ করেছে। নন্দীগ্রামের মতো লালগড়ের আন্দোলনকারীরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করে। এই অঞ্চলে একটি সমান্তরাল প্রশাসন প্রতিষ্ঠার প্রয়াসে পুলিশের পদ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পিসিপিএ এবং মাওবাদীরা সিপিআইএম নেতা ও সমর্থকদের হত্যা এবং পরিকল্পিতভাবে সিপিআইএম অফিস এবং থানা ধ্বংস করার একটি কর্মসূচি শুরু করে। যাই হোক, নন্দীগ্রামের বিপরীতে যেখানে সংঘর্ষটি মূলত রাজনৈতিক ছিল,
লালগড়ের পরিস্থিতি অনেক বেশি গুরুতর। মাওবাদীরা লালগড়ের অস্থিরতাকে সামাজিক বিদ্রোহের মতো করে তুলতে সফল হয়েছিল। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার আদিবাসী অঞ্চলগুলিকে ঝাড়খণ্ডের সঙ্গে একীভূত করার দাবির ভিত্তিতে লালগড় আন্দোলনকে সমর্থনকারী ঝাড়খণ্ড পার্টির আদিত্য গোষ্ঠীর সঙ্গে আন্দোলনটি একটি বিচ্ছিন্নতাবাদী মাত্রা অর্জন করে। মাওবাদীরা তাদের প্রভাব বিস্তার করে এবং সিপিআইএম নেতা এবং সদস্যদের হত্যা করার একটি কর্মসূচি গ্রহণ করে। 14 জুন মাওবাদীরা ধরমপুরের নিয়ন্ত্রণ নেয়। পরবর্তী সহিংসতায় 3 জন সিপিআইএম সদস্য এবং একজন পিসিপিএ সমর্থক নিহত হন। প্রশাসন ধরমপুর এবং পার্শ্ববর্তী বেলাতিক্রি, কৈমা এবং রামগড় থেকে পুলিশকে সরিয়ে নিতে বাধ্য হলে মাওবাদীদের নেতৃত্বে লালগড়ের লোকেরা তাণ্ডব চালায়। পুলিশ স্টেশন এবং সিপিআইএমের পার্টি অফিস পুড়িয়ে দেয় এবং বাড়িঘর ভেঙে দেয়। এমনকি গ্রামবাসীরা ভয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করলেও মাওবাদীরা শুধুমাত্র লালগড়ে নয়, এই অঞ্চলের অন্যান্য জায়গাতেও তাদের ঠান্ডা মাথায় সিপিআইএম নেতা এবং সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা চালিয়েছিল। 17 জুন সকালে ঝাড়গ্রামের লোধাশুলির কাছে মোটরবাইকে চড়ে মাওবাদীরা 3 জন সিপিআইএম কর্মীকে গুলি করে হত্যা করে। একই দিনে মাওবাদীরা ঝাড়গ্রামের পিংবানি থেকে 4 জন সিপিআইএম কর্মীকে অপহরণ করে। পরদিন গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূরে তাদের লাশ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মাওবাদীরা ঘোষণা করতে থাকে যে তাদের পরবর্তী অভিযান হবে পশ্চিম মেদিনীপুরের কেশপুর এবং গড়বেতা। 16 জুন আধা সামরিক বাহিনীকে জেলা সদরে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু 18 জুন পর্যন্ত লালগড়ের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য সরকারের তরফে অভিযান শুরু হয়নি। রাজ্য প্রশাসন ঘোষণা করে তাদের পরবর্তী অভিযানটি শুধুমাত্র লালগড়ের মধ্যে সীমিত থাকবে না, তবে রাজ্যের পশ্চিম অংশে মাওবাদী কার্যকলাপ দ্বারা প্রভাবিত 18টি থানাকে কভার করবে, যার মধ্যে 3টি প্রতিবেশী জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার সঙ্গে সীমান্তে রয়েছে। 20টি ফোর্সের একটি কোম্পানি পিরাকাটা থেকে অভিযান শুরু করে। সেই সময় অন্য একটি দল পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে বিকল্প পথ ধরে একটি অভিযান শুরু করে। স্থানীয় মানুষ পিরাকাটা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মালিদা গ্রামের কাছে পথের ধারে মানববন্ধনও গড়ে তোলে, যেখানে মহিলা এবং শিশুসহ 2000-এরও বেশি মানুষ বাহিনীর পথ অবরোধ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার শেল এবং লাঠিচার্জ করতে হয়। পরের দিন মাওবাদীরা পাল্টা আঘাত হানে এবং আগের দিন বাহিনী যে এলাকাগুলি দখল করেছিল সেগুলি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। মালিদা যাওয়ার পথে আবারও বাধা দেওয়া হয়। নিমতলায় একটি আইইডি বিস্ফোরণে 3 পুলিশ সদস্য গুরুতর আহত হয় এবং ঝাড়গ্রাম থেকে লালগড়ের সংযোগকারী বেলাটিক্রির একটি সেতু ধ্বংস করা হয়। মাওবাদীদের চক্রান্ত স্পষ্টতই ছিল পুলিশ বাহিনীর শক্তি বৃদ্ধি রোধ করা এবং আগের দিন তারা যে দ্রুত অগ্রসর হয়েছিল তা বিলম্বিত করা। কুলডিহা এবং লালগড় থানার নিকটবর্তী বনাঞ্চল সহ বিভিন্ন জায়গায় সিআরপিএফ এবং মাওবাদীদের মধ্যে ভারী গুলি বিনিময় হয়েছিল। 20 জুন 8 মাসের মধ্যে প্রথমবারের মতো লালগড় থানায় পুলিশের উপস্থিতি প্রতিষ্ঠিত হয়েছিল। পিসিপিএ গত বছরের নভেম্বর থেকে 33 জনেরও বেশি পুলিশ সদস্যকে কার্যত তাদের নিজস্ব থানায় বন্দী করে রেখেছিল। বাহিনী তাদের উপর অভিযান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মাওবাদীরা আলোচনার কথা বলতে শুরু করে। রাজ্য সরকার যদি লালগড়ের মানুষের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে তাদের নিরাপত্তা বাহিনীকে প্রত্যাহার করতে হবে। মুখ্যমন্ত্রীর উচিত দলিলপুর চাকে যাওয়া এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলা। রাজ্য সরকার অবশ্য কোনো আলোচনার কথা অস্বীকার করেছে। যারা নিরাপরাধ মানুষকে হত্যা করছে তাদের সঙ্গে সরকার কিভাবে আলোচনা করবে? লালগড়ের হিংসার ঘটনা এলাকার এবং আশেপাশের হাজার হাজার গ্রামবাসীকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছিল। 3000-এরও বেশি পরিবার, যাদের বেশিরভাগই লালগড়, শালবনী, গোয়ালতোর এবং ঝাড়গ্রাম ব্লকের অপারেশন এলাকার বাইরে ত্রাণ শিবিরে বসবাস করতে থাকে। রাজ্য সরকার প্রতিটি পরিবারকে 6 কেজি চাল এবং পানীয় জল সরবরাহ করে। মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী, যিনি 24 জুন সেই এলাকায় অভিযানে তদারকি করতে গিয়েছিলেন এবং জেলা প্রশাসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে অভিযানের উদ্দেশ্যকে এলাকা দখলের লক্ষ্য হিসেবে দেখা উচিত নয়,
বরং সুরক্ষা প্রদান করা, সহিংসতার শিকার এবং তাদের মধ্যে নিরাপত্তার বোধ জাগিয়ে তোলা, এগুলোই হলো তাদের অভিযানের উদ্দেশ্য। তার মতে জনসংখ্যার একটি বড় অংশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে সম্মত হয়েছিল। প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করার পর বুদ্ধদেব ভট্টাচার্য যখন নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে মাওবাদী সমর্থিত পিসিপি এর সঙ্গে তৃণমূলের দৃঢ় সম্পর্ক রয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 48 ঘণ্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করার দাবি জানান এবং হুমকি দেন। 2রা নভেম্বর 2008-এ মুখ্যমন্ত্রীকে হত্যার চেষ্টা করার পর তিনি অভিযোগ করেছিলেন যে ঘটনাটি একটি স্টান্ট যা সিপিআইএম সাজিয়েছিল। এর পরপরই সিপিআই মাওবাদী এই প্রচেষ্টার সম্পূর্ণ দায় স্বীকার করে। মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী বন্ধ থাকায় ভারত সরকার 22শে জুন সিপিআই মাওবাদীকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের নিষিদ্ধ সংগঠনগুলির তফসিলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট দলগুলি অবশ্য দলটিকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছিল। রাজনৈতিক ও সামাজিকভাবে সমস্যাটি মোকাবেলা করতে চেয়েছিল। যাই হোক, বুদ্ধদেব ভট্টাচার্য 23শে জুন একটি সংবাদ সম্মেলনে মাওবাদী নিয়ন্ত্রণ বিষয়ে একটি বিভ্রান্তি পরিষ্কার করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, এটি একটি কেন্দ্রীয় আইন, এটি সমস্ত রাজ্যে প্রযোজ্য। আমরা শুধু বলতে পারি না যে আমরা এটা গ্রহণ করি না, তবে এই আইনটি কখন প্রয়োগ করা হবে এবং কিভাবে প্রয়োগ করা হবে তার সিদ্ধান্ত রাষ্ট্রের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটায় এবং একই দিনে কেন্দ্রীয় আইনের অধীনে কলকাতায় পশ্চিমবঙ্গের সিপিআই মাওবাদী মুখপাত্র গৌর চক্রবর্তীকে গ্রেপ্তার করে রাজ্যের একটি বিষয়ের ওপর কেন্দ্রীয় আইনের বৈধতা স্বীকার করে। 25শে জুন পর্যন্ত 2 দিন ধরে সহিংসতায় স্থবিরতা ছিল, কিন্তু সেই অঞ্চল থেকে মাওবাদীদের তাড়ানোর অভিযান তখনও শেষ হয়নি। অভিযানের পর রাজ্য সরকারের সামনে আসল চ্যালেঞ্জ হল লালগড়ের আদিবাসী জনগোষ্ঠীর আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানেই শেষ। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন সম্পর্কে আরও নানান তথ্য জানতে সঙ্গে থাকুন আমাদের আগামী পর্বে। এই পর্বে আমরা জানব আয়লা ঝড় সম্পর্কে। পশ্চিমবাংলার মসনদে তখন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় 2009 সালে বাংলার বুকে ঘটে যায় আর এক দুর্যোগ। গুরুতর ঘূর্ণিঝড় আয়লা ছিল 2009 সালের উত্তর ভারত মহাসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়। আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র RMSC এবং যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র JTWC উভয়ের দ্বারা সতর্ক করা হয়। আয়লা 23শে মে 2009 বঙ্গোপসাগরের ওপর একটি বিঘ্ন সৃষ্টি করে এবং 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হয়ে স্থিতিশীল বাতাসকে তীব্র ও সংগঠিত করতে শুরু করে। 2007 সালের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডারের পর থেকে এটি পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ ছিল। ঝড়ে বাংলাদেশ ও ভারত জুড়ে কমপক্ষে 339 জনের মৃত্যু হয়। 10 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ভারতের কর্মকর্তারা ঘূর্ণিঝড় আয়লার আগে উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছিল। এছাড়াও কলকাতায় ঘূর্ণিঝড় আঘাত হানার আগে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছিল, যদিও কোনো বিপদের ঘণ্টা বাজানো হয়নি। ভারতে অন্তত 149 জন নিহত হয়, 2 জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় এবং শত শত মানুষ গৃহহীন হয়ে পড়ে, কারণ প্রবল বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছিল। প্রবল বাতাসে অসংখ্য গাছ উপড়ে পড়ে, পুরো অঞ্চল জুড়ে রাস্তা অবরুদ্ধ হয়। প্রচণ্ড বন্যায় 8টি গ্রামের প্রায় 15,000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে 45টি প্রাণহানির মধ্যে অন্তত 18টি ছিল কলকাতায়, যে অঞ্চলটিতে আয়লা ল্যান্ডফল করেছিল। ঝড়ের কারণে কলকাতা শহরের সমস্ত ট্রানজিট ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং দৈনন্দিন জীবন স্থবির হয়ে পড়ে। পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত এলাকা এবং জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। পশ্চিমবঙ্গ রাজ্যে আয়লার ফলে 1 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে অন্তত 100টি নদীর বাঁধ ভেঙে গেছে। সারা দেশে অন্তত
1.5 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। রাজ্যের উত্তরাঞ্চলে ভারী বর্ষণে দার্জিলিংয়ে অসংখ্য ভূমিধসের ফলে 22 জনের মৃত্যু হয় এবং 6 জন নিখোঁজ হয়ে যায়। এই এলাকায় অন্তত 500টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় কমপক্ষে 50,000 হেক্টর কৃষি জমি নষ্ট হয়ে যায়, যার আনুমানিক মূল্য 125 কোটি টাকা। রাজ্য জুড়ে আনুমানিক 40,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। আইলা দুর্যোগে বিভিন্নভাবে আক্রান্ত হয় কমপক্ষে 3.5 লক্ষ মানুষ। পরবর্তী প্রতিবেদনে জানা যায় যে ঝড়ের কারণে 23 লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, কারণ 1,75,000 বাড়ি ধ্বংস হয়েছে এবং 2,70,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনেক ফসলি জমি নষ্ট হয়ে যায়। সর্বোপরি রাজ্যের দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ায় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের কাছে হাজির হয় এক নতুন চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক ক্ষতি হয় 24 পরগনা জেলায়। রাজ্য সরকার কলকাতার প্রতিবেশী দক্ষিণ 24 পরগনা জেলায় উদ্ধার অভিযান চালায়। সেখানে গৃহহীন মানুষদের উদ্ধার করা হয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুন্দরবন বদ্বীপের অনেক ক্ষতিগ্রস্ত দ্বীপ পরিদর্শন করেন এবং উদ্ধার অভিযানের পরিকল্পনা তৈরি করতে জামতলা ও নিমপিট গ্রামে জেলা প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বুদ্ধদেব ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, গতকালের ঘূর্ণিঝড় আইলার কারণে 4 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আমার কর্মকর্তাদের বলেছি সমস্ত ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দিতে। সুন্দরবন উন্নয়ন কর্তৃপক্ষ জেলার বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা শুরু করেছে। জামতলায় সুন্দরবন বিষয়ক মন্ত্রী কান্তি গাঙ্গুলি এবং সিনিয়র জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, সুন্দরবন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালানোর জন্য সেনাবাহিনীকে ডাকা হয়েছে। পাথর প্রতিমা, গোসাবা এবং বাসন্তী দ্বীপে সহায়তা পৌঁছানোর জন্য আমরা সেনাবাহিনীর সাহায্যও চাইব। একটি অস্থায়ী উদ্ধার শিবিরে শত শত গৃহহীন গ্রামবাসীকে সম্বোধন করে তিনি তাদের আশ্বাস দেন যে রাজ্য সরকার আগামী 2 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেবে। ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের মধ্যে হাজার হাজার পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে এবং রাজ্য সরকার সুন্দরবন অঞ্চল জুড়ে বেশ কয়েকটি স্যুপ কিচেন খুলেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ইস্টার্ন কমান্ড সূত্রে জানা গেছে, ত্রাণ তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনীর 2টি কলাম প্রতিটি 100 জন সদস্যের সমন্বয়ে সুন্দরবনে পাঠানো হয়। জেলায় খাবারের প্যাকেট হেলিকপ্টারের সাহায্যে পাঠানো হয়। ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে উভয় ক্ষেত্রেই ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়ের পরে বহু দূরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিল করা হয়, কারণ গাছ উপড়ে অনেক জায়গায় রেলপথ অবরুদ্ধ হয়েছিল। সোমবারের ধ্বংসযজ্ঞের পরে টেলিফোন এবং মোবাইল নেটওয়ার্ক, এটিএম, ব্রডব্যান্ড পরিষেবা এবং কেবল টেলিভিশন নেটওয়ার্কও কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে আঘাত হানে। তবে এর মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হিঙ্গলগঞ্জে যখন ঘূর্ণিঝড় বিধ্বস্ত লোকেদের থাকার জন্য তৈরি একটি ত্রাণ শিবির পরিদর্শন করেছিলেন, তখন তাকে হেনস্থা করা হয়েছিল। ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জের মদনমোহন বিদ্যাপীঠে। সাইক্লোন আইলার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের পর বিদ্যালয়টিকে ত্রাণ শিবিরে পরিণত করা হয়। মুখ্যমন্ত্রী ভুক্তভোগীদের দেখতে ক্যাম্পে যান এবং বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হন। আপনি একজন অদক্ষ মুখ্যমন্ত্রী, গত 5 বছরে আপনি সুন্দরবনের জন্য কি করেছেন? এমন একটি প্রশ্ন শরণার্থীরা করতে থাকে, যা হট্টগোলে পরিণত হয়। এক পর্যায়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে আসা হয়। পরে মুখ্যমন্ত্রী স্কুল ভবনের একটি কক্ষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বাড়িঘর পুনর্নির্মাণে সাহায্য করার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো দক্ষিণ 24 পরগনার গোসাবায় ঘূর্ণিঝড় আক্রান্ত মানুষের ক্রোধের মুখোমুখি হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য দক্ষিণ 24 পরগনার সন্দেশখালী এলাকার সরবেরিয়াতে আরেকটি ত্রাণ শিবির পরিদর্শন করেছিলেন, যেখানে শিবিরে বসবাসকারী লোকেরা মুখ্যমন্ত্রীর কথা শুনেছিলেন এবং ঘূর্ণিঝড় আয়লা উপকূলীয় অঞ্চলগুলিকে ধ্বংস করার পরে গত 10 দিন ধরে তারা যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা ব্যাখ্যা করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য সরবেরিয়া ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তদের জানিয়েছিলেন যে তিনি সেচ বিভাগকে প্রায় 400 কিলোমিটার বাঁধের মেরামতের কাজ করার নির্দেশ দিয়েছেন।
যা শুনে সকলেই আশ্বস্ত হন। এছাড়া সুন্দরবন এলাকায় মেরামতির কাজের জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে 1,000 কোটি টাকার সাহায্য চেয়ে চিঠি পাঠান। বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। বুদ্ধবাবুর জীবনের আরও অনেক ঘটনা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আগামী পর্বে। এই পর্বে আমরা জানব ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে রয়েছে যেমন বিস্তর বিতর্ক, তেমনই রয়েছে নানা বিষয়ে তার সুখ্যাতি। আসুন জেনে নেওয়া যাক সেগুলি সম্পর্কে। একসময় উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মকাণ্ডের জন্য তাকে দেশের সেরা মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন। এছাড়া ইনফোসিস কোম্পানির ফিনান্স ডিরেক্টর টি.ভি. পাই তার ভূয়সী প্রশংসা করে বলেন, 19 শতকের মতো 21 শতকেও ভারতের নবজাগরণ হবে এবং তা হবে কলকাতা থেকেই। আমরা কম বেশি সকলেই জানি কমিউনিস্টরা কখনো ঈশ্বরে বিশ্বাস করে না। তেমনি একজন কমিউনিস্ট হিসেবে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একজন এথেইস্ট ছিলেন। একবার একটি ইন্টারভিউতে বলেন, আমি একজন কমিউনিস্ট এবং এথেইস্ট, কিন্তু যদি আমায় কোনো মন্দিরে যেতে হয় তাহলে বাইরে জুতো খুলেই প্রবেশ করব। 2006 সালের একটি ইন্টারভিউতে তিনি দাবি করেন, তৎকালীন ইউপিএ সরকার বস্তুত একটি ব্যর্থ সরকার, কারণ তারা ভূমি সংস্কার নীতি ভারতে ফলপ্রসূ করতে ব্যর্থ হয়েছিল। তিনি ওই ইন্টারভিউতে বলেন, আমি কখনোই গান্ধী নীতিতে বিশ্বাসী ছিলাম না। আমি আজও একজন মার্কসিস্ট। আমি এও বিশ্বাস করি মানুষের ইতিহাসে পুঁজিবাদ শেষ কথা নয়। 2011 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠাতা তথা নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে বহুল আলোচনা চলে। শুরু হয় তাদের নিয়ে নানা তুলনা। সিনিয়র সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত বলছিলেন, সাদাসিধে জীবনযাপনের ক্ষেত্রে যেমন দুই প্রতিপক্ষ নেতা নেত্রীর মিল রয়েছে, তেমনি মিল আছে ব্যক্তিগত সততা আর শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসার ক্ষেত্রেও। দুজনেই কবিতা ভালোবাসেন। অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্য নাটক আর সিনেমা নিয়ে প্রচুর পড়াশোনা। এই দুই নেতা নেত্রীকে খুব কাছ থেকে দেখা আরেক সিনিয়র সাংবাদিক আশিস ঘোষ বলছিলেন, মমতা ব্যানার্জি আর বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে আরও একটা মিল আছে। দুজনেই খুব আবেগপ্রবণ। দুজনেরই রাজ্যের জন্য কাজ করার তাগিদ রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাগুলো বলেন তার মধ্যে আন্তরিকতা রয়েছে, এগুলো খুব পরিষ্কার। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য যখন শিল্প স্থাপনের ব্যাপক প্রক্রিয়া শুরু করতে গিয়েছিলেন, এটা মনে করার কোনো কারণ নেই যে তার মধ্যে আন্তরিকতা বা আবেগ ছিল না, কিন্তু পদ্ধতিটা ভুল ছিল বলেই তিনি সফল হতে পারলেন না। আনন্দবাজার পত্রিকার প্রাক্তন বার্তা সম্পাদক রজত রায় দুই নেতাকে কাছ থেকে দেখেছেন দিল্লিতে সাংবাদিকতা করার সূত্রে। তিনি বলেন, বহুদিন ধরেই জাতীয় স্তরে বাঙালি ভদ্রলোকদের একটা চেহারা খুব পরিচিত, ধুতি পাঞ্জাবি পরা, ধীরে কথা বলা, এগুলোই দেশের মানুষের কাছে নিপাট ভদ্রলোকের পরিচয়। বুদ্ধদেব ভট্টাচার্যকেও সেই চোখেই দেখেন জাতীয় স্তরের নেতা নেত্রী থেকে শুরু করে সংবাদ মাধ্যম, কিন্তু জাতীয় স্তরে কোনো রাজনৈতিক এজেন্ডা তিনি তৈরি করতে পারেননি জ্যোতি বসুর মতো। আর বিজেপি বা কংগ্রেসের প্রধানমন্ত্রীদের বাহবা পেয়ে তাদের উদারীকরণের পথে চলতে গিয়ে নিজের দলের সর্বনাশ ডেকে এনেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অতি সম্প্রতি সিঙ্গুর সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় শিশির অধিকারী আর শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে বিস্ফোরক মন্তব্য করেন। 24 ঘন্টা কাটল না, পাম অ্যাভিনিউর বাড়িতে শুয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নীরবতা ভাঙলেন। বিবৃতিতে লিখলেন, উল্লেখযোগ্য কোনো শিল্প আসেনি গত 1 দশকে। নন্দীগ্রাম ও সিঙ্গুরে এখন শ্মশানের নীরবতা। সে সময়ের কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ 2 ভাগে বিভক্ত হয়ে কাদা ছোড়াছুড়ি করছে। সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে বুদ্ধদেব ভট্টাচার্যের এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে যেমন তৃণমূলের তোলাবাজি, সিন্ডিকেট রাজ, দুর্নীতি নিয়ে সমালোচনা করেছেন বর্ষিয়ান সিপিএম নেতা, তেমনি বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে বিভেদ ও মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে ব্যাপক আক্রমণ শানিয়েছেন তিনি। আবার সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্ব বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার প্রাক্কালে ও এত নেতিবাচক প্রতিক্রিয়ার পরেও
সিপিএমের অন্দরে দলিল পেশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু জানিয়েছেন, শিল্পায়নের পথে এগোনোর জন্য তার সরকারের নীতি ঠিক ছিল। শিল্পের জন্য জমি নেওয়াও ছিল প্রখর বাস্তবতা। এই অনিবার্য প্রতিক্রিয়ার মাঝে সিঙ্গুর নন্দীগ্রাম ছিল ব্যতিক্রম। দুই ক্ষেত্রেই প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে কিছু ভুলভ্রান্তি হয়েছিল, যার সুযোগ কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে সফল হয়েছিল বিরোধীদের রামধনু জোট। ব্যতিক্রম থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন বুদ্ধবাবু, কিন্তু ব্যতিক্রমের জন্য শিল্পায়নের পথ থেকে সরা যায় না বলেই তার সাফ যুক্তি। নন্দীগ্রামে গুলি ষড়যন্ত্র বা পুলিশি অভিযান চাননি বুদ্ধদেববাবু। নন্দীগ্রামে গুলি চালিয়ে কৃষক হত্যা ছিল ভয়ানক ষড়যন্ত্র। এই পুলিশি অভিযান চাননি তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক গোয়েন্দা কর্মকর্তা দিলীপ মিত্র। এই নারকীয় অভিযানের মাস্টারমাইন্ড ছিলেন সিপিএমের একজন নেতা এবং একজন উচ্চাকাঙ্ক্ষী গোয়েন্দা কর্মকর্তা। এই দুইজনের চাপেই মূলত নন্দীগ্রামে পুলিশকে গুলি চালানোর সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তার আরেক বিস্ফোরক দাবি, বুদ্ধবাবুকে 4 বার খুন করার চক্রান্ত করা হয়েছিল। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ মিত্র বলেন, নন্দীগ্রাম কাণ্ড ছিল ষড়যন্ত্রের ফসল। নন্দীগ্রাম কোনো এক রাজনৈতিক নেতার হাতছাড়া হয়ে গিয়েছিল। তার সঙ্গে একজন উচ্চাকাঙ্ক্ষী ও বিবেকহীন গোয়েন্দা কর্মকর্তার গোপন সমঝোতা হয়েছিল। তৎকালীন মুখ্য সচিব প্রসাদ রঞ্জন রায় ও স্বরাষ্ট্র সচিব অমিত কিরণ দেব বারবার নিষেধ করেছিলেন, কিন্তু ওই রাজনৈতিক নেতা ও গোয়েন্দা কর্মকর্তা মিলে ষড়যন্ত্র করে একটি নথি তৈরি করেন। সেটি ব্যবহার করা হয়েছিল দ্বিধাগ্রস্ত অনিচ্ছুক বুদ্ধদেব বাবুকে পুলিশি অভিযানের নির্দেশ দিতে রাজি করাতে। সাবেক আইপিএস কর্মকর্তা দিলীপ মিত্র আরও বলেন, সিপিএমের কয়েকজন কট্টরপন্থী নেতা এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। ইতিমধ্যে নন্দীগ্রাম কাণ্ডে বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিনচিট দেওয়া হয়েছে। গত বিধানসভা ভোটের সময় তিনি বলেছিলেন, নন্দীগ্রাম সিঙ্গুর এক শ্মশানের নীরবতা। সে সময় কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ 2 ভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করছে। এই রাজনৈতিক নেতা কে, যার নাম উল্লেখ করেননি সাবেক গোয়েন্দাকর্তা দিলীপবাবু? এ নিয়ে অল ইন্ডিয়া লিগ্যাল এইড সেলের সম্পাদক এবং আইনজীবী জয়দেব মুখোপাধ্যায়ের দাবি, ওই নেতার নাম লক্ষণ শেঠ। তার উস্কানিতে পা দেন ওই উচ্চাকাঙ্ক্ষী পুলিশ কর্মকর্তা। তিনি ছিলেন বুদ্ধবাবুর সেই সময়ের চোখের মণি, যাকে দিয়ে এই পুলিশি অভিযানের প্ল্যান করানো হয়েছিল। সিপিএম নেতা অনিল বসু আর সুশান্ত ঘোষরা এই পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। যেদিন গুলি চলেছিল 14ই মার্চ 2007, তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী দিল্লিতে ছিলেন। তিনি প্রতি মুহূর্তের খবর নিচ্ছিলেন, বারবার করে মুখ্যমন্ত্রীকে বলছিলেন গুলি যেন না চলে। রাজ্যপাল সকাল 9টার ফ্লাইটে কলকাতা ফিরছিলেন। ওই সময় বিমানে থাকার কারণে 2 ঘন্টার জন্য তার ফোন বন্ধ ছিল। যখন কলকাতায় নামেন, ততক্ষণে পুলিশের গুলিতে নিরীহ 14 জন নিহত হয়েছে। জয়দীপবাবু বলেন, দিলীপবাবু যদি এ বিষয়ে বলেন তাহলে সব সত্য ঘটনা বলা দরকার। একটা অংশ বলে বুদ্ধবাবুকে ক্লিনচিট দেওয়া মেনে নেওয়া যাচ্ছে না। গুলি চালানোর ঘটনা সিপিএমের মতো দলে বুদ্ধবাবুর একার সিদ্ধান্ত হতে পারে না। দলের সব নেতারাই এর সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, ওই সময়ের সরকারি আমলাদের ভূমিকাও তদন্ত করে দেখা উচিত। আমার প্রশ্ন, বুদ্ধবাবু গুলি চালানোর নির্দেশ দিলেন কি করে? আর দিলীপ বলছেন 2001 থেকে 2009 পর্যন্ত বুদ্ধবাবুকে 4 বার খুনের পরিকল্পনা করা হয়েছিল। আমার প্রশ্ন, ওই সময়কালে সিপিএমের শীর্ষ নেতৃত্ব পরিকল্পিতভাবে তৎকালীন বিরোধী দলের অনেক নেতাকর্মীকে খুন ও খুনের চক্রান্ত করেছিল। সেই তথ্যগুলো দিলীপবাবু প্রকাশ করুন। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পর্ব এইটুকুই। এই বিষয়ে আরও অনেক তথ্য জানতে শুনতে থাকুন আগামী পর্ব। এই পর্বে আমরা জানব বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন এবং পছন্দ সম্পর্কে। বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন মানুষ যাকে নিয়ে কখনো বিতর্ক থেমে থাকেনি। তিনি যেমন বাংলার একজন সেরা মুখ্যমন্ত্রী ছিলেন, তেমনি বিরোধীরা বারবার নানা সুযোগে তার কাজ নিয়ে, কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছে। এসবের আড়ালে তার ব্যক্তিগত জীবন থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। কেমন ছিল তার ব্যক্তিগত জীবন? তিনি কি পছন্দ করতেন? কিভাবে অবসর যাপন করতেন?
আসুন জেনে নেওয়া যাক। বুদ্ধদেব ভট্টাচার্য বিবাহ করেন মীরা ভট্টাচার্যকে। তাদের এক কন্যা আছে, নাম সুচেতনা ভট্টাচার্য। তিনি একজন পরিবেশ কর্মী। বুদ্ধদেব বাবু বরাবর সাধারণ জীবন কাটাতে ভালোবাসেন, তাই মুখ্যমন্ত্রীর পদে যোগ দেওয়ার পর তাকে বসবাসের জন্য দেওয়া বিলাসবহুল বাংলো তিনি গ্রহণ করতে রাজি হননি। তিনি থাকতে শুরু করেন কলকাতার 59A পাম অ্যাভিনিউয়ের 2 কামরার একটি ছোট অ্যাপার্টমেন্টে। ব্যক্তিগতভাবে তিনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন। কর্মজীবনের প্রথম দিকে তিনি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দমদম আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক ছিলেন। বুদ্ধবাবু সঙ্গীতের পাশাপাশি একজন ক্রিকেট খেলার ভক্ত। শোনা যায় তিনি যখনই রাজ্যের স্পোর্টস মিটে যেতেন, সেখানে অবশ্যই তিনি ক্রিকেট খেলতেন। স্কুল জীবনে এনসিসিতে যোগদান করেন এবং কলেজ জীবনে এনসিসির নৌ শাখাতে ক্যাডেট হন। এছাড়া তিনি অবসর সময় চীন, সোভিয়েত রাশিয়া, কিউবা, ভিয়েতনাম, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সে ঘুরেছেন। এবার জানব সাহিত্যিক বুদ্ধদেব সম্পর্কে। রাজনীতির সঙ্গে মিলেমিশে আছে তার সাহিত্যপ্রীতি এবং লেখালেখির অভ্যাস। এ রাজ্যে প্রায় হারিয়ে যেতে বসা বাম সমর্থনের শতাংশ অতিক্রম করেও সাধারণ মানুষ এখনও চোখ রাখেন সিপিএমের বইয়ের স্টলে, পুজো প্যান্ডেলের পাশেই। এই বিষয়টা এখন রাজনীতির ঊর্ধ্বে, বাঙালির সংস্কৃতির অঙ্গ। ফলে তৃণমূল বিজেপির তুমুল প্রতিযোগিতার দিনেও শিক্ষিত বাঙালি সিপিএমের বইয়ের থেকে একবার না একবার যাবেনি। ফিরে দেখবেন মার্কস, লেনিন, মাও, সুকান্ত, গোর্কিকে। শিশু অবাক চোখে স্টালিনের ছবি দেখিয়ে বাবাকে জিজ্ঞেস করবে, এটা কে? কিশোরী একবার হাত বোলাবে পুরনো হয়ে যাওয়া মায়ের মলাটে। আমাদের ঘরে আসা মা একাকার হয়ে যাবেন সুদূর সোভিয়েতে বিপ্লবের অন্তরালে থেকে যাওয়া কোনো এক দেশ মাতার সঙ্গে। ভুয়ো দেশপ্রেম নয়, ভালোবাসার ধর্ম আর রাজনীতির ইতিহাস মিলেমিশেই তো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর সঙ্গে সোয়াইক যুদ্ধে যায় অধর্ম আর অসাম্যের বিরুদ্ধে। আর সেই জায়গাতেই আজকেও সংসদীয় বামেদের হাতিয়ার শ্রীযুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, যার অসুস্থতার খবরে এই বাংলার বহু মানুষের মন খারাপ হয়, যার লেখা বই পুজোয় বেরোবে বলে উদ্গ্রীব হয়ে বসে থাকেন বামমনা মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্য যেমন একজন সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন, তেমনি শক্তিশালী তার লেখনী। তিনি বহু বিদেশি লেখকের লেখা, যেমন পাবলো নেরুদা ও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বাংলায় অনুবাদ করেছিলেন। তাছাড়া বামপন্থা বিষয়ে তিনি নিজেও কিছু বই লিখেছেন। চেনা ফুলের গন্ধ, নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু, ফিরে দেখা, এই আমি মায়াকভস্কি, পুড়ে যায় জীবন নশ্বর, মা ইত্যাদি হল তার লেখা কিছু অন্যতম বই। স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা অন্যতম একটি বই। এই বইয়ের পাঠ প্রতিক্রিয়া থেকে প্রথমেই ঝেড়ে ফেলতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিচয়টিকে। বরং তাকে যদি একজন একনিষ্ঠ, অভিজ্ঞ, প্রবীণ এবং এ রাজ্যে বর্তমান সর্বাধিক মান্য বামকর্মী হিসেবে দেখা যায়, তবে জানা যাবে যে তরুণ কর্মী কমরেড প্রমোদ দাশগুপ্তর সঙ্গে প্রথমবার চীনে গিয়েছিলেন, তিনি এই জীবনের পরন্ত বেলায় এসে যেন খানিকটা পুনর্মূল্যায়নেই বসেছেন, অথবা ইতিহাসের প্রেক্ষিতে মিলিয়ে নিচ্ছেন তার পূর্বাপর ভাবনাগুলোকে, এবং কি হতে পারে ভবিষ্যৎ সেই সম্পর্কে তার চিন্তাগুলো আলগা করে এলোমেলোভাবে বলে রাখছেন। তবে সব থেকে বড় কথা, সংশয় প্রকাশ করছেন। চীনের বিস্ময়কর সাফল্যের মধ্যেও তিনি কয়েকটা প্রশ্নচিহ্ন তুলে রেখে দিচ্ছেন, যা সর্বার্থে জরুরি। চীন নিয়ে একটা হায় হায় লক্ষ্য করা যায় এক শ্রেণীর বাঙালির মধ্যে, অর্থাৎ কি চেয়েছি আর কি যে পেলাম। আবার আর এক শ্রেণীর বাঙালি চীনকে ঈশ্বর প্রতিম মনে করেন। তাদের ধারণা চীনের পথেই আমাদের মুক্তি। ভাবখানা এরকম, আজ কোথায় পৌঁছে গেছে চীন, আর আমাদের এখানে বাম ভাবধারা পত্র পুষ্পে বিকাশ লাভের পরও আমাদের কি দুরবস্থা। কোনটি প্রকৃত হাহাকার এখানে তা শনাক্ত করা বেশ মুশকিল। তবে চীনের ইতিহাস শিশুপাঠ্যের মতো করে বোঝাতে বোঝাতে আফিম যুদ্ধ, কমিউন, মাও জেদং, গ্রেট লিপ ফরওয়ার্ড পেরিয়ে বুদ্ধবাবু যখন ডেং জিয়াওপিংয়ে পৌঁছলেন, তখন আয়নাটা খানিক দেখা গেল। এই ডেংয়ের দেশের বাড়িতে গিয়ে লেখক শুনেছিলেন, বেড়াল যে রঙেরই হোক না কেন, ইঁদুর ধরার জন্য তাকে জরুরি। যে ইঁদুর ফসল নষ্ট করে তাকে মারতে বেড়াল সাদা কি কালো
তা নিয়ে চিন্তা করলে চলে না। দেংয়ের চিন্তাধারা চীনকে অভাবনীয় সাফল্য এনে দিল। কৃষিতে ব্যক্তি ও পরিবারের ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করায় কৃষিতে আর এক দফা সাফল্য আসে। জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা এখন নিম্নগামী, সেটাই বাঞ্ছনীয়। শিল্প পরিষেবা বা ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসেস মুখ্য ভূমিকা নেবে এবং নিচ্ছে। চকিতে মনে পড়ে যায়, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ স্লোগানটিকে। খেয়াল হয় কিছুটা আগেই লেখা তার লাইনগুলো। বাজারের অর্থ কি? বাজার মানেই পুঁজিবাদ নয়। বাজার সমাজতান্ত্রিক ও পুঁজিবাদ দুইয়েরই কাজে আসতে পারে। পুঁজিবাদী উৎপাদনের কিছু কিছু সাফল্য, কিছু কিছু উৎপাদন ব্যবস্থা বা পদ্ধতি গ্রহণযোগ্য। পাশাপাশি সমাজতন্ত্রে ব্যক্তি পুঁজির ভূমিকাও থাকবে। সরকারের লক্ষ্য দুয়েরই উন্নয়ন। বাজার যেভাবে চাইবে সেভাবে এগোবে। শেষ পর্যন্ত কর্তৃত্ব থাকবে সরকারের হাতে। এই বইটি একজন অভিজ্ঞ বামকর্মীর আত্মদর্শন তথা তার চোখে ইতিহাসের পর্যালোচনা। চীনের অভাবনীয় সাফল্যের মাইলস্টোন থেকেই লেখক একে একে দেখাতে থাকলেন কলঙ্কের চিহ্নগুলোকেও। চীনের দারিদ্র্য, অল্প বয়সী মেয়েদের বেশ্যাবৃত্তিতে নামা, ইগালিটারিয়ানিজমের অভিশাপ, শহর গড়তে নতুন করে মানুষের বাস্তুহারা হওয়ার ভবিতব্য এবং সর্বোপরি সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হওয়া। ঝাঁ চকচকে চীন, আকাশচুম্বী সাফল্যের চীনের কাছেও যে রক্ষা কবচ এখনো করায়ত্ত নয়। লেখক বলছেন, চীনা সাধারণতন্ত্রকে সেই লক্ষ্যে পৌঁছতে হবে। বলা যায় এই বইটি লেখকের একান্ত আত্মসমালোচনা। ইতিহাসের প্রতিটি অধ্যায়ে নিজেদের ফেলে ফেলে দেখে নেওয়া কোনটা ভুল, কোনটা করা উচিত ছিল, আর কোনটা গর্হিত। সম্ভবত এলোমেলো স্মৃতির ভিতর থেকে তরুণদের, এ রাজ্যের চিন্তাশীল তরুণ প্রজন্মকে সেই বার্তাই দিতে চাইলেন বুদ্ধবাবু। ভূমিকার যে অংশটি বইয়ের ব্লার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তা এখানে প্রণিধানযোগ্য। কোনো চরিত্রের পক্ষে বা বিপক্ষে আমি দাঁড়াইনি। যে বিষয়টি বাস্তবে প্রমাণিত সেটিই সত্য, শুধু তত্ত্বে নয়। এই মার্ক্সীয় ধারণাকেই আমি আঁকড়ে থাকার চেষ্টা করেছি। অর্থাৎ তত্ত্বের সত্যি শুধু নয়, বাস্তবের সত্যিই প্রকৃত শিক্ষক। বাস্তবের কিছু অংশ লুকিয়ে বা অস্বীকার করে, বাস্তবের সত্যির সঙ্গে প্রবঞ্চনা করে সমাজতন্ত্র কেন, কোথাও পৌঁছানো যায় না। তাই সত্যিতে ফিরতেই হবে। সে সত্যি যদি জনবিচ্ছিন্নতা হয়, ভোগবিলাসের পাপ হয়, ক্ষমতার অপব্যবহার হয়, তবে তাই। তবু তাকে অস্বীকার করে আদপেই কিছু হয় না, বরং স্বীকার করলে একটা না একটা পথ মেলে। শস্য নষ্টকারী ইঁদুর মারা জরুরি বটে, বেড়াল ডাকাও তত্ত্বগতভাবে ঠিক। তবে বাস্তব কি বলে? যে কোনো রঙের বেড়ালকেই তার জন্য ডাকা যায়। সেই ডাকের জেরে মানবাধিকার ফুরিয়ে এলে কি করণীয়? গোধূলির প্রকারান্তরে এই বিবেচনার ক্ষমতা এবং সেই হেতু পাওয়া সত্যের পথটাই হয়তো ধরিয়ে দিতে চাইলেন বুদ্ধবাবু। এবার জানব ফিরে দেখা বইটি সম্পর্কে। ফিরে দেখা প্রথম ও দ্বিতীয় ভাগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলম ধরেছেন বামফ্রন্ট সরকারের শেষ 10 বছরের অভিজ্ঞতাকে পাঠকের সামনে তুলে ধরতে। দ্বিতীয় ভাগে সিঙ্গুর নন্দীগ্রামের মতো বিতর্কিত বিষয়কে এড়িয়ে যাননি তিনি, বরং দেখিয়েছেন সেদিন পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, যা অবশ্যই গর্ব করার মতো। লেখকের তীক্ষ্ণ অথচ সহজ গদ্য বইটির বাড়তি আকর্ষণ। গবেষকদের কাছেও বইটির ঐতিহাসিক মূল্য রয়েছে। এবার জেনে নেব দুঃসময় বইটি সম্পর্কে। বুদ্ধদেব বাবুর রচনার মধ্যে অন্যতম একটি নাটক দুঃসময়। সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে মানবিকতার জয় ঘোষণা এই নাটকের বিষয়বস্তু। এই নাটক যখন পুস্তক আকারে প্রকাশিত হয় তখন পাঠক আবিষ্কার করেন মোট 6টি স্বল্পদৈর্ঘ্যের নাটকের সংকলন এই গ্রন্থে। দুঃসময় ছাড়া অন্য কোনো নাটক সেভাবে মঞ্চস্থ না হলেও ইতিহাসের বিচার ও রাজধর্ম দুটি নাটকে যথাক্রমে ইউরোপের সমাজতন্ত্রের বিপর্যয় ও দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকাকে ফিরে দেখতে দেখতে পৃথিবীতে মৌলবাদ এবং স্বৈরতন্ত্রের পুনরুত্থানের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি রাজধর্ম নাটকে 19 শতকে আমাদের দেশে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী চেহারা দেখানো হয়েছে। দুঃসময় নাটকে যেমন মানবতা ও প্রেমের জয় দেখানো হয়েছিল, এই দুটি নাটকে তেমন হয়নি। ইতিহাসের বিচার ও রাজধর্মে পরাক্রান্ত শাসকের হাতে
প্রতিবাদী কণ্ঠ নিষ্পেষিত হয়, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তির স্বপ্ন ও স্বাধীনতার আদর্শ আপোস করে না। আসলে ধ্রুপদী সাহিত্যের তন্নিষ্ঠ পাঠক বুদ্ধদেব ভট্টাচার্য একজন মার্ক্সবাদী হিসেবে শ্রেণীদ্বন্দ্বের ঐতিহাসিক পর্যায়ক্রমকে কখনো অস্বীকার করেননি। ঐতিহাসিক বাস্তবতার প্রতি তিনি বিশ্বস্ত থেকেছেন। পরবর্তী সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যর লেখা নাটক পোকা নিয়েও বহু আলোচনা হয়েছিল, তবে এটি তার মৌলিক রচনা নয়, ফ্রাঙ্ক কাফকা রচিত মেটামরফোসিস অবলম্বনে লেখা। একইভাবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস অনুবাদ করেছেন বিপন্ন জাহাজের নাবিক, যা যথেষ্ট জনপ্রিয়তা পায়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার কথা হবে আগামী পর্বে। এবার আমরা জানব যে বর্তমানে কেমন আছেন বুদ্ধবাবু। 2011 সালের নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি ক্রমশ সামাজিক যোগাযোগ বন্ধ করে দেন। বর্তমানে তিনি খুব কমই কারোর সঙ্গে দেখা করতে রাজি হন। ব্যতিক্রমদের মধ্যে রয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। সেলিম বলেছেন, বুদ্ধদা 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে সমস্ত রাজনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে প্রত্যাহার করেছিলেন, যেখানে মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রেখেছিল। তিনি এমন একজন যিনি সততার সঙ্গে সব কিছু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অবিনশ্বর, উগ্র ধর্মনিরপেক্ষ এবং তার উদ্দেশ্য সম্পর্কে আপোষহীনভাবে সৎ ছিলেন। কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রামের পরে রাজ্যের মানুষ, সমস্ত বিরোধী দল এবং সর্বোপরি বুদ্ধিজীবীরা তার বিরুদ্ধে গিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে বিরোধীরা অনেক সময় কটাক্ষ করে বলেছেন তিনি একজন নরখাদক, আর সেই ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। তিনি কখনো সিঙ্গুর নিয়ে মন্তব্য করেন না, তবে তিনি মাঝে মাঝে জাতীয় রাজনীতি সম্পর্কিত বিষয়গুলি উল্লেখ করেন। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে তার অসুস্থ পূর্বসূরিকে দুবার দেখতে গেছেন, 2017 সালের অক্টোবর মাসে এবং 2019 এপ্রিলে। উভয় ক্ষেত্রেই তিনি একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য সহায়তার প্রস্তাব করেছিলেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেগুলি প্রত্যাখ্যান করেন। সম্প্রতি একটি নির্বাচনে ভোট দিতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে। কলকাতার পাঠভবন স্কুলে ভোট দিলেন তিনি। তিনি বলেন যে বুদ্ধবাবু শারীরিক দিক থেকে ভালো নেই, কিন্তু মানসিক দিক থেকে এত সবল যে প্রতিটি খবর রাখছেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না বলে আক্ষেপ কাজ করে, বললেন মেয়ে সুচেতনা। 2021 সালে কোভিড-19 আক্রান্ত হলে তার অবস্থা অত্যন্ত গুরুতর হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক মাসে বিভিন্ন অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি ভালো আছেন। বামফ্রন্টের ক্যাবিনেটে 1987 থেকে 1996 সাল পর্যন্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং 1996 থেকে 1999 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1999 সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করা হয়। 2000 সালের 6 নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য জুড়ে শিল্প উন্নয়ন প্রকল্পের দিকে নজর দেন তিনি। নতুন আইটি নীতি আনয়নের পাশাপাশি রাজ্যে প্রযুক্তি শিল্পের উন্নয়ন ঘটান। 2006 সালে তার জনপ্রিয়তা ও বহুল আলোচিত বুদ্ধবাবুর ভরসায় বামফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয়। 2011 সালের নির্বাচনে দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার পর বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়। এই 5 বছরে রাজ্য একাধারে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং 2011 সালে মুখ্যমন্ত্রী হিসেবে তার অভিষেক। রাজ্যে তাদের 34 বছর সরকার চালানোর অভিজ্ঞতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন সিপিএম নেতৃত্ব। সেই জন্যই ঠিক হয়েছিল বামফ্রন্ট সরকারের 34 বছরের কাজের মূল্যায়নের জন্য দল একটি বিশেষ দলিল তৈরি করবে। প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের অসুস্থতার জন্য সেই কাজ হাতে তুলে নিয়েছিলেন বুদ্ধবাবু। আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য কমিটিতে সেই খসড়া রিপোর্ট পেশ করা হয়। সরকার চালাতে গিয়ে আরও কিছু বিষয়ে নজর রাখলে ভালো হতো, এই ধরনের কিছু মত ছাড়া শিল্পায়নের নীতি নিয়ে এখনো পর্যন্ত বিরাট কোনো বিরোধিতা আসেনি রাজ্য কমিটিতে। বুদ্ধবাবুর তৈরি 35 পাতার ওই দলিলে জমি অধিগ্রহণ প্রসঙ্গে এবং
সিঙ্গুর ও নন্দীগ্রামে ব্যতিক্রম শীর্ষক দুটি অধ্যায় রাখা হয়েছিল। প্রথমটিতে পরিষ্কারই বলা হয়েছে, নতুন শিল্পের জন্য জমি প্রয়োজন। আমাদের রাজ্যে অকৃষি খালি জমি পাওয়া দুষ্কর। পরিকল্পনা করে এই জমিগুলি নির্দিষ্ট করতে হয়। রিপোর্টে জানানো হয়, এ রাজ্যে কৃষিযোগ্য জমির পরিমাণ 1,35,00,000 একর। বাম আমলে শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেই 9,500 কিলোমিটার রাস্তা হয়েছে জমি নিয়ে। এই অভিজ্ঞতার উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, সরকারি পরিকল্পনা যতই বাস্তবসম্মত হোক, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেই পরিকাঠামো ও শিল্পের জমি ব্যবহারে দৃষ্টিভঙ্গি নিতে হবে। নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর জন্য বহু আগেই ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বুদ্ধবাবু। এবারের রিপোর্টে আর সেই প্রসঙ্গের অবতারণা করা হয়নি, বরং দেখানো হয়েছে সিঙ্গুর আর নন্দীগ্রাম এক ছিল না। সিঙ্গুরে 82.82% জমি দিয়ে দিয়েছিলেন স্থানীয় মানুষ। তারপরে নন্দীগ্রামের ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। আর স্থানীয় মানুষের আপত্তিতে নন্দীগ্রামের প্রকল্প নিয়ে প্রথমেই ঠিক হয়েছিল আর এগোনো হবে না। রিপোর্ট অনুযায়ী তবু স্থানীয় নেতৃত্বের একাংশের অপ্রয়োজনীয় তৎপরতার ফলে মানুষের মনোভাব আমাদের বিরুদ্ধে গেছে, অর্থাৎ ইঙ্গিত অধুনা বহিষ্কৃত লক্ষণ শেঠদের কর্মকাণ্ডের দিকে। রাজনৈতিক জীবনের প্রারম্ভে আদ্যপান্ত বাঙালি ভদ্রলোক চরিত্রের প্রতিভূ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্টের জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ছোঁয়া ছিল না তার মধ্যে। জ্যোতি বসুর সার্থক উত্তরসূরি নন, বরং তারুণ্যের নতুন হাওয়া এনেছিলেন পশ্চিমবঙ্গের লাল দুর্গে। সেখানে সহজ বিচরণ ছিল নন্দন, লাইব্রেরির বই, সিনেমা উৎসব, বিদেশি কবিদের কবিতার অনুবাদ, নিখাদ রাজনৈতিক চর্চা। যেই বামফ্রন্টের আশা ভরসা ছিল কৃষি, গ্রামের মানুষ, বর্গাদার আন্দোলন যেখানে ছিল নির্বাচনী মার্কশিট জুড়ে সবচেয়ে সফল ভাবনা, সেখানে শিল্প গড়ার কারখানায় কোথাও না কোথাও শূন্যতা থেকে গেল। বিরোধীরা বলেন যে ব্র্যান্ড বুদ্ধ নিয়ে যত কথাই হোক, ব্যক্তি বুদ্ধদেব নিজেকে বদলাননি। ফলে সিঙ্গুরে টাটাদের কারখানার জমি অধিগ্রহণ তৈরি করেছিল নতুন পট পরিবর্তন। পার্টির ক্যাডার নিয়ে সমান্তরাল সন্ত্রাসের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। রাজ্যের প্রধান বিরোধী নেত্রীর বিরুদ্ধে যখন তার রাজনৈতিক সহকর্মীরা কুৎসিত মন্তব্য করেছেন, তখন তার নিস্তব্ধতা প্রশ্ন তুলেছিল যে এই মানুষটির কাকাই তো সেই কবি সুকান্ত ভট্টাচার্য। 2011 সালে বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছিল নির্বাচনের পরাজয়ের ফলে। তবে দোষ যে বেশিরভাগ বুদ্ধদেব ভট্টাচার্যেরই ছিল এমনটা নয়। 34 বছরে যে ঘুণ ধরেছিল তার বহিঃপ্রকাশ হয়েছিল মাত্র। তবে দোষ গুণ কৃষি শিল্প নিয়ে যত তর্ক বিতর্ক থাক না কেন, বাঙালি একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রী পেয়েছিল। বাংলার রাজনৈতিক ইতিহাস তাই তার সপ্তম মুখ্যমন্ত্রীকে চিরকাল মনে রাখবে। তবে বাংলার রাজনীতির ইতিহাসে সিপিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান নিয়ে খুব বেশি তর্ক থাকার কথা নয়। সৎ রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই। এই রাজ্যের উন্নয়নে তার ঐকান্তিক প্রচেষ্টার কথাও কেউ ভুলবেন না। তার সাদামাটা জীবনযাপন যে কোনো বাম কর্মীর কাছে পাঠ্য বই থেকে তুলে আনা উদাহরণ। রাজনৈতিক ক্ষেত্রে সফলতা কিংবা অসফলতার প্রশ্ন থাকবেই, তা নিয়ে আলোচনা হয়েছে, হচ্ছে এবং হবে। বাংলার রাজনীতিতে বুদ্ধবাবুর অবদান নিয়ে তর্ক বিতর্ক সহজে শেষ হওয়ার নয়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ শুনছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর জীবনের নানান ঘটনা। আমরা আবার ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের সঙ্গে থাকব আমি আরজে অরিজিৎ।